মাসুদ রানা সিরিজের গল্প পাতকিনী পর্ব ২। পরদিন দুপুরে ১২ জন ভলান্টিয়ার নিয়ে তপ্ত রোদের ভেতর ফ্ল্যাটবেড ট্রাকে চেপে বসল রানা ও সোহানা। এবড়োখেবড়ো পথে চলল গাড়ি ভলকান টাকানা পাহাড়ের দিকে। ওদের পাশেই দুই ডাক্তার, গ্যাব্রিয়েলা ও অ্যাডোরা। গত কয়েকদিন একসঙ্গে কাজ করতে গিয়ে যাদের সঙ্গে আন্তরিকতা হয়েছে তাদের কয়েকজন এসেছে ভলান্টিয়ার হিসেবে। তাদের ভেতর রয়েছে ২০ বছর বয়সী দুই যমজ ভাই, নাম জেরি ও রেইম গোমেজ। ওরা বড় হয়েছে আগ্নেয়গিরির কাছের গ্রামে। এছাড়া রয়েছে চুপচাপ এক যুবক, নাম কোসে তালামেন্তেজ। টাপা চুলায় ভূমিকম্প হওয়ার আগে পেশায় ছিল উকিল। তার গোঁফ ঝোপের মতো ঢেকে ফেলেছে দুই ঠোঁট। হাসছে না বিরক্ত বুঝবার উপায় নেই। শহর ফুরোতেই শুরু হলো আদিগন্ত ফসলের সবুজ মাঠ। আরও বহু দূরে আকাশের বুকে সুনীল টাকানা পর্বত। ওদিকে চেয়ে রইল সোহানা। ওকে খেয়াল করেছে অ্যাডোরা ভেলেস্কেজ। নিচু স্বরে বলল, আর কোনো ধোঁয়া নেই, হয়তো নিভে গেছে বুকের জ্বালা। আবার ১০০ বছর পর জেগে উঠবে, অথবা এখনই আবার আগুনে লাভা আর ছাই উগড়ে দেবে, বলল কোসে তালামেন্তেজ। হয়তো চাপা দেবে আমাদেরকে। মায়ান ভাষায় টাকানা মানে আগুনের বাড়ি। আশা করি নাম জাহির করতে ব্যস্ত হয়ে উঠবে না, মন্তব্য করল রানা। আরও ১ ঘন্টা পর ওরা পৌঁছে গেল ছোট শহর ইউনিয়ন হুয়ারেজে। সব মিলে সদর রাস্তায় ৪টে ইটের দালান, দুটো প্রায় বিধ্বস্ত, খসে পড়েছে অন্য ২ বাড়ির ছাতের টালি। রাস্তায় কয়েকজনকে দেখে ট্রাক থামালো রানা, কথা বলল তাদের সঙ্গে। জানা গেল ৭ কিলোমিটার দূরে ফুরিয়ে গেছে রাস্তা। তারপর কি? রেইম গোমেজের কাছে জানতে চাইল রানা। হাঁটা পথ ওখান থেকে শুরু, বলল যুবক। ওটা থেকে আরও সরু সব পথ গেছে উপরের পাহাড়ি গ্রামে। সোহানা জিজ্ঞেস করলো জেরির কাছে, উপরের অবস্থা কি? যুবক জানালো, উপরে ভীষণ শীত পড়বে, চূড়া ১৩,০০০ ফুট উঁচু। সেজন্য আমরা তৈরি, বলল সোহানা। ইয়টে ওঠার সময় ফ্লিসের লাইনিং দেওয়া গরম পোশাক এনেছি। হাওয়া শুরু হলে রাতে বেশ শীত পড়ে প্রশান্ত মহাসাগরে। আমিও গরম পোশাক আনতে ভুলিনি, বলল ডক্টর অ্যাডোরা। গ্যাব্রিয়েলাও এনেছে। খোলা আকাশের নিচে ঘুমোতে অসুবিধে হবে না। স্থানীয়দের কথা শুনছিল রেইম গোমেজ। এবার বলল, ভূমিকম্পের সময় অ্যাভালাঞ্চ হয়েছে। এসব গ্রামের জলাশয় এখন বিষাক্ত। ডাক্তারদের জন্য অপেক্ষা করছে অনেকে। গুরুতর আহতদেরকে আকাশপথে সরিয়ে নিতে হবে। কোনো গ্রামের কাছে গেলেই দেখতে হবে কোথায় নামতে পারবে হেলিকপ্টার, বলল রানা। আমি ঘুরে আসি চার্চ থেকে। ট্রাক থেকে নেমে পড়ল ডক্টর অ্যাডোরা। আগেই চার্চে পৌঁছে গেছে ডক্টর গ্যাব্রিয়েলা। ওখানে জড়ো হয়েছে রোগীরা। পাহাড়ি কারোর সঙ্গে দেখা হতে পারে। আপনারা কি আমার সঙ্গে যাবেন? ৫ মিনিট পর চার্চে পৌঁছে গেল ওরা। জানা গেল পাহাড়ি ৫টি পরিবার এসেছে সমতলে। তাদের সঙ্গে কথা বলল রানা। পিচি ২ ছেলে রীতিমতো অধিকার নিয়ে বসলো সোহানার কোল জুড়ে। অবাক, সুন্দরী আন্টির চুল এত লম্বা কেন? ভক্ত হয়ে গেল বাঙালি ভাষার মিষ্টি আদুরে গান শুনে। আন্টির থলি থেকে বেরোলো প্রোটিন বার, কাজু বাদাম ও চমৎকার চকলেট। ৮ ঘন্টা পর চার্চের সামনে ট্রাক রাখলো অধৈর্য ড্রাইভার। বেশ কয়েক মাইল আরামে যেতে সবাই চেপে বসলো ট্রাকের পেছনের কাঠের পাটাতনে। বেশিক্ষণ লাগলো না পথের শেষে পৌঁছে যেতে। ওখানে পাথর স্তম্ভ, পাশ দিয়ে শুরু হয়েছে ফুট ট্রেইল। ট্রাক থেকে নেমে পড়ল ভলান্টিয়াররা। মালপত্রের ভারী বোঝা পিঠে একে অপরের লোড স্ট্র্যাপ পরীক্ষা করলো। তারপর শুরু হলো অভিযাত্রা। খাড়া পাহাড়ি পথ, কঠিন শ্রম, উঠবার গতি ওদের ধীর। প্রথম কিছু দূর ছাঁটা ছিল পথের চারপাশের জঙ্গল, কিন্তু একটু পর দুপাশ থেকে ওদের দিকে চেপে এলো ঘন ঝোপঝাড় ও বড় গাছ। মাথার ওপর সবুজ চাদোয়া। অনেকক্ষণ উঠবার পর সন্ধ্যার আগে একটা সমতল জায়গায় থামলো ওরা। চারপাশের গাছগুলো এক ধরনের ফল, মনে হলো ছোট আকারের অ্যাভোকাডো। রেইম গোমেজ জানালো ওগুলো ক্রিওলো। ক্যাম্প করে রাতের খাবার সেরে নিল ওরা। তারপর ঘুমিয়ে পড়ল পরিশ্রান্ত দেহে। ভোরে সূর্য ঘুম ভাঙিয়ে দেয়ায় হালকা নাস্তা করেই রওনা হলো। পাহাড়ি পথে আরও উঠবার পর নিচু এলাকার গাছ একে বিদায় নিল। সে জায়গা দখল করলো আকাশ ছোঁয়া পাইন। একাধারে ৩ দিন এই রুটিন মেনে চলল ওরা। প্রতিদিন ভোরে ক্যাম্প গুটিয়ে নিল, থামলো গিয়ে পরের গ্রামে। চিকিৎসা দেয়া হলো আহত বা রোগীদেরকে। ডাক্তারদের পাশে থাকলো সোহানা। ওষুধ ও রসদের দায়িত্ব ওর। ডাক্তার যখন পরের রোগী দেখলো, আহতের ব্যান্ডেজ বাঁধলো, খুলে বলল কিভাবে ব্যবহার করতে হবে ওষুধ। এদিকে রানা এবং ভলান্টিয়াররা স্থানীয় চাষিদের সঙ্গে মিলে মেরামত করলো বাড়িঘর, সারাই করলো ভাঙা পাইপ ও ওয়ারিং, ঠিক করলো নষ্ট জেনারেটর যাতে পাওয়া যায় ইলেকট্রিসিটি।
পাহাড়ে পঞ্চম দিনে একটি গ্রামের ধারে ক্যাম্প ফেলল ওরা। উঠে এসেছে 2500 মিটার উপরে। রাতে শুয়ে পড়বার আগে সোহানাকে বলল রানা, আমরা ঠিক কাজই করেছি মানুষগুলোকে সাহায্য করে। হ্যাঁ, আমাদের দেশের গরিব মানুষের মতোই এদেরও দেখার কেউ নেই, বলল সোহানা। নিঃস্বার্থভাবে কাজ করছো বলে তোমার প্রতি শ্রদ্ধা বেড়েছে আমার। তার একটা বড় অংশ তোমাকে ফেরত দিলাম, বলল রানা। কারো চেয়ে কম করছো না, বরং বেশি। পরদিন ভোরে ওরা চলল শেষ গ্রামের দিকে। আগের গ্রামের মেয়র জানিয়েছে ওটার পর আর কোনো জনপদ নেই। পাহাড়ি সংকীর্ণ পথ উঠে গেছে প্রায় খারাপভাবে। অন্যরা অনেক পিছনে পড়ে গেল। একসময় বাধ্য হয়ে থামল রানা ও সোহানা। 20 মিনিট পর নিচে দেখা গেল ভলান্টিয়ারদের। ওদেরকে দেখতে পেয়েছে। আবারও রওনা হলো 2 বিসিআই এজেন্ট। কিন্তু কিছুক্ষণ পর আবারও বহু দূরে চলে এলো ওরা। একটা ঢালের গোড়ায় পৌঁছে গেছে। এদিক দিয়ে নেমেছে অ্যাভালাঞ্চ। ধুলোবালি ও পাথর ঢেকে দিয়েছে পথের একাংশ। এখানে পড়েছে মস্ত একখণ্ড ব্যাসল্ট। জায়গাটা ঘুরে সাবধানে এগোতে গিয়েও থামল ওরা। চাপড়া ব্যাসল্ট প্রাকৃতিক নয়, চারকোনা দেয়ালের অংশ। রানা ও সোহানা কাছ থেকে দেখল পাহাড়ের বুকে খোদাই করা হয়েছে এক লোকের ছবি। টিয়া পাখির চুঞ্চুর মতো নাকওয়ালা মানুষ সে। অভিজাত মায়ানদের মতে কপাল ও করটি, মাথায় পালকের মুকুট, পাশেই পিলারের মতো জটিল মায়ান সিম্বল। মায়ান লেখা, বলল রানা। পরস্পরের চোখে চাইল ওরা। তারপর পাহাড়ের একপাশে চোখ স্থির হলো ওদের। ওদিকে অনেকটা উপরে ঘন সবুজ ঝোপঝাড়। ওখান থেকেই নেমেছে অ্যাভালাঞ্চ। চলো উপরে গিয়ে দেখি কি আছে, প্রস্তাব দিল রানা। রাজি হয়ে গেল সোহানা। সাবধানে খাড়া ঢাল বেয়ে উঠতে লাগলো ওরা। কিছুক্ষণ পর পৌঁছে গেল সমতল এক জায়গায়। এদিকটা চাতালের মতো, দৈর্ঘ্যে 30 ফুট, প্রস্থে 20 ফুট। গাছ দিয়ে সীমানা করা, কিন্তু ভিতরের অংশে কোনো গাছ জন্মেনি। একধারে চাতালের এক অংশ ভাঙা, ওখান থেকেই নিচে পড়েছে ব্যাসল্ট খণ্ডটা। ছোড়া বের করে সামনের জমি খুঁড়ল রানা। কয়েক সেকেন্ড পর শুনল কর্কশ আওয়াজ। ফলা আটকে গেছে কঠিন কিছুতে। চারপাশ দেখে নিয়ে সোহানা বলল, এটা কোনো প্যাটিও না প্রবেশদ্বার? পাহাড়ের খাড়া দেয়ালে চোখ স্থির হলো ওদের। নিচে এক জায়গায় জমেছে ধুলোবালি। এসব পড়েছে পাহাড়ের খানিকটা উপর থেকে। জায়গাটা গর্তের মতো। বড় ব্যাসল্টের খণ্ড পড়ার সময় অমন হয়েছে, বলল রানা। কয়েকবার ছোড়া দিয়ে খোঁচাখুচি করলো গর্তের মতো জায়গায়। তারপর ছোড়া রেখে ব্যাকপ্যাক থেকে বের করলো ফোল্ডিং কোদাল। ওটা উঁচু করে পাহাড়ের দেয়াল থেকে কাদামাটি ও ধুলোবালি সরাতে শুরু করেছে। 3 সেকেন্ড পর বেরিয়ে এলো পাথুরে দেয়াল। সাবধান, বলল সোহানা। এদিকে আস্ত পাহাড় নেমে আসতে পারে। কথাটা বলেছে বটে, কিন্তু পিঠ থেকে নামিয়ে ফেললো ব্যাকপ্যাক, বের করলো হ্যাচেট। ওটা দিয়ে জ্বালানির জন্য শুকনো ডাল কাটে। রান্নার পাশে দাঁড়িয়ে গেল নতুন কাজে। কাদামাটি ও ধুলোবালি সরাবার পর দেখা গেল দেয়ালের মতো কালো আগ্নেয় শিলা। বার কয়েক কোদাল দিয়ে ওখানে গুঁতো দিল রানা। ঝুরঝুরে পামিজ ছোট ছোট খণ্ড হয়ে খসে পড়ছে। ওটা দেবে? হ্যাচেট দেখালো রানা। নাও, দিয়ে দিল সোহানা। আগ্নেয় শিলার উপর হ্যাচেটের হামলা শুরু করলো রানা। কাজের ফাঁকে বলল, একসময় এদিক দিয়ে পর্দার মতো করে লাভা নেমেছে। প্রবেশ পথের উপর দিয়ে? এখনো জানি না, বলল রানা। একটু পর জানবো প্রবেশ পথ না সাধারণ পাথরে দেয়াল। হ্যাচেট ব্যবহার করে পামিজ খসিয়ে আনছে। একটু পর পড়লো বড় একটা টুকরো। ওটা যেখানে ছিল সেখানে দেখা দিয়েছে কালো গহ্বর। জায়গাটা আসলে কি? আনমনে বলল সোহানা। কোনো মায়ান সমাধি? পাহাড়ের এত উপরে? মনে হয় না। মায়ানদের কোনো মন্দির হতে পারে। সম্ভবত আগ্নেয়গিরির দেবতার জন্য তৈরি করেছিল। গর্তটা বড় করে তুলছে রানা। একটু পর ফ্ল্যাশ লাইটের বাতি ফেললো ওই খোরলে। পরের 3 মিনিটে ঢুকবার মতো জায়গা তৈরি হলো। সরু পথে রওনা হয়ে বলল রানা, এসো, প্রাচীন কোনো বাড়ি মনে হচ্ছে। ভেতর অংশ বড় ঘরের মতো, নিরেট পাথর দিয়ে তৈরি। দেয়াল সাদা, তার বুকে আঁকা হয়েছে রঙিন ছবি। মায়ান পুরুষ, নারী ও ধর্মীয় কাজে ব্যস্ত দেবতা। দেবতাদের উদ্দেশ্যে বলি দেয়া হচ্ছে মানুষ। কেউ কেউ জীব কেটে ভেট দিচ্ছে দেবতাকে। প্রতিটি দেয়ালে একই চিত্র। ওটার গুরুত্ব অনেক বেশি। একটা কঙ্কাল, কোটর থেকে বেরিয়ে ঝুলছে 2 চোখ। কোনো চিত্রই বেশিক্ষণ দেখল না ওরা। অন্য এক দৃশ্য দেখে ঘরের আরও ভিতরে গেল। পাথরের সাদা মেঝেতে শুয়ে আছে এক লোক। শুকিয়ে গেছে তার দেহ, কালচে হয়ে উঠেছে ত্বক। পরনে চোগা, পায়ে গাছের আঁশের তৈরি চটি, 2 কানে সবুজ জেডের বড় প্লাগ, কণ্ঠে খোদাই করা জেড ডিস্ক। জীর্ণ দেহটা টর্চের আলোয় মন দিয়ে দেখল ওরা। পাশেই ঢাকনি দেয়া একটা বৃত্তাকার হাড়ি। টর্চের গলা ঘুরিয়ে আলোর বৃত্ত বড় করে নিল সোহানা। মানুষটার কাছে যাওয়ার আগে কয়েকটা ছবি তুলতে চাই।
মৃদু হাসল রানা। আরেকটা ভূমিকম্পে ছাদটা মাথার পড়ার আগেই ছবি চাই? ভ্রুকুটি করে ওর হাতে ফ্ল্যাশলাইট ধরিয়ে দিল সুহানা। মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে প্রতিটি অ্যাঙ্গেল থেকে মৃতদেহের ছবি নিল। বাদ পড়ল না চার দেয়াল ও মেঝের চিত্র। শেষে শুকিয়ে যাওয়া লাশের পাশের হাড়ির ছবিও তুলল। লোকটা একেবারে মমি হয়ে গেছে, ইনকা পাহাড়ি সমাধিক্ষেত্র অথবা চিলিয়ান উপকূলের মোচে বা চিমুর মতো। মিল আছে, স্বীকার করল রানা, কিন্তু এটা কোনো সমাধি নয়। তা নয়, বলল সোহানা। মনে হচ্ছে কিছুদিনের জন্য এখানে আশ্রয় নিয়েছিল, তখনই মারা যায়। ওর পাশে কাঠের ভেসেলে দানা দেখেছ? পাত্রের ফল পচে ছোবা হয়েছে। পাশে আরেকটা পাত্র, ওটার ভেতর বৃষ্টির পানি ধরত। কোমরের বেল্টে অবসিডিয়ান ছুরি, কাঠের পাত্রে খোদাই করার জন্য কিছু ফ্ল্যাগ। সোহানা আরও ছবি নিল হাড়ির। ওটার চারপাশে মায়ানদের শহরের দৃশ্য। বর্ম ও গদা তৈরি করছে এক লোক। ভয়ঙ্কর এক দেবতা আকাশ থেকে কঠোর চোখে দেখছে তাকে। দেবতার দেহের নিচের অংশ বিড়ালের, উপরের অংশ জাদুকরের। কে জানে হাড়ির ভেতরে কি, বলল রানা। যা আছে ভেতরেই থাকবে। কোনো আঠা দিয়ে ঢাকনি আটকে দিয়েছে। খুলতে চাওয়া ঠিক হবে না, হাড়ির ক্ষতি হতে পারে। এবার ছবিগুলো রানা এজেন্সিতে সালমা আলীর কাছে পাঠিয়ে দিলে কেমন হয়? গুড আইডিয়া। সালমা আলী রানা এজেন্সিতে কাজ নেওয়ার আগে আর্কিওলজিস্ট হিসেবে বেশ নাম করেছিল, কিন্তু মিশরে একটা অভিযানে হিপ জয়েন্টের হাড় ভেঙে যাওয়ার পর বাধ্য হয়ে ওই কাজ ছেড়ে দেয়। শাখা প্রধান হিসেবেও দক্ষতা অর্জন করেছে। ঘরে সোহানাকে রেখে লাভার পর্দার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এলো রানা। স্যাটেলাইট ফোনের ক্যামেরা ব্যবহার করে প্রবেশপথ ও পাহাড়ের চারপাশের ছবি তুলল। কাজটা শেষ করে যে পথে এসেছে সেদিকে চাইল। পথ জুড়ে পড়ে আছে ব্যাসল্টের চাপড়া। ওখানে পৌঁছে গেছে ভলান্টিয়াররা। এই, আমরা উপরে, গলা ছাড়ল রানা। এদিকে। এক সারিতে উঠছিল সবাই, মুখ তুলে চাইল। রানা হাত নাড়ছে বলে সহজেই ওকে দেখতে পেল 200 ফুট ওপরে। কয়েক মুহূর্ত দ্বিধা করলো তারা, তারপর খাড়া পথে রওনা হলো। ভলান্টিয়ারদের জন্য অপেক্ষা করছে রানা। একটু পর সমাধি থেকে বেরিয়ে এলো সোহানা, ওর পাশে এসে দাঁড়ালো। কি করছো? নিচের দিকে আঙুল তাক করলো রানা। ওই ঘর দেখতে ওদেরকে ডাকিছি। যেহেতু গোপন করার উপায় নেই, বলল সোহানা। চাউর হবে খবর, বলল রানা। পথের পাশে প্রাচীন সমাধি, আর এদেরকে লাগবে পাহারা দিতে। দেরি হবে কর্তৃপক্ষের আসতে। তাই আসলে এটা গুরুত্বপূর্ণ কোনো আবিষ্কার হতে পারে। আগে কখনো শুনিনি কোনো মায়ান মমি পাওয়া গেছে। কয়েক মিনিট পর ডক্টর অ্যাডোরা, গ্যাব্রিয়েলা, 2 যমজ ভাই গোমেজ এবং কোসে তালামেন্তেস উঠে এলো। চারপাশ দেখে নিয়ে ডক্টর অ্যাডোরা বলল, জায়গাটা আসলে কি? জানি না, বলল সোহানা। মায়ান সভ্যতার ধ্বংসস্তূপ, কবর হয়ে গিয়েছিল লাভার নিচে। কোনো মন্দির বা পবিত্র জায়গা, হয়তো পাহাড়ি দেবতার জন্য উৎসর্গ করা। আকাশে এবং মাটির নিচে অনেক দেবতা ছিল মায়ানদের, বলল রানা। আর আগ্নেয়গিরিতেও। একটার নাম ছিল বাকাব, মাটির নিচে আর আগ্নেয়গিরিতে থাকতো। সমাধির ভেতরে গিয়েছিলাম, বলল সোহানা। আপনারাও যেতে পারেন, তবে কিছু স্পর্শ করা ঠিক হবে না। ভেতরে একটা মৃতদেহ আছে, মামিফাইড, প্রাকৃতিকভাবে হয়েছে। পাহাড়ের উচ্চতা আর শুষ্ক পরিবেশে এমন হয়, বলল রানা। একই ধরনের লাশ পাওয়া গেছে পেরু আর চিলিতে। কোনো এক সময় ওই ঘরের দরজা ঢেকে দিয়েছিল লাভার স্রোত, সে কারণেই এখনও নিখুঁত আছে লাশ। ফ্ল্যাশলাইট জেলে প্রতিবারে একজন একজন করে ওই ঘরে গেল ভলান্টিয়াররা। অন্যরা অপেক্ষা করছে বাইরের চাতালে। পরিবেশটা এমনই চাপা হয়ে গেছে সবার কণ্ঠ। ওই লাশের আমরা কি করব? জানতে চাইল রেইম গোমেজ। কোসে তালামেন্তেস বলল, বাইরের দুনিয়ায় খবরটা পাঠাতে হবে। ওকে দেখতে আসবে টুরিস্টরা, লাখ লাখ ডলার আয় হবে। আগে কর্তৃপক্ষকে জানাতে হবে, বলল ডক্টর গ্যাব্রিয়েলা। আর্কিওলজিস্টরা এই মুহূর্তে কিছুই করতে পারবে না। আর্কিওলজিস্টরা, বলল ডক্টর অ্যাডোরা। সড়ক পথ বন্ধ। আবার যখন চালু হবে, জীবিত মানুষকে হাসপাতালে না নিয়ে একটা লাশ সরানো অন্যায় হবে। কিন্তু এই লাশ তো কোনো সাধারণ লাশ নয়, বলল কোসে তালামেন্তেস। এ তো জাতীয় সম্পদ। ওই লোক কালকে মরল না 900 শতাব্দীতে মরেছে তা বড় কথা নয়, আসল কথা সে মৃত, বলল ডক্টর অ্যাডোরা। ওর আর কোনো বিপদ নেই, কিন্তু জীবিত রোগীর চিকিৎসা এখনই দরকার। আমরা যদি ওই লাশ সংরক্ষণ করি সেটাই যথেষ্ট। আপত্তি সুরে কথা শুরু করেছিল কোসে, কিন্তু বাধা দিল রানা। সবাই স্থির হন। আগে কথা বলার প্রয়োজন পড়েনি, কাজেই বলিনি, কিন্তু আমার সঙ্গিনী সোহানা চৌধুরী আর আমি আগেও এসব অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি।
বেশ কিছু দেশে আর্কিওলজিক্যাল এক্সপিডিশন করেছি। আমাদের জানানি কবে কোন সময়ে ওই লোক এ সমাধিতে এসেছিল, তবে দেখেছি সে ব্যবহার করেছে অবসিডিয়ান ছোড়া, সঙ্গে লোহা বা ইস্পাত ছিল না। তার মানে এ সাইট ক্লাসিক মায়ান পিরিয়ডের হতে পারে। 900 সাল থেকে 1600 সালের ভেতরে সে এসেছে। আপনারা তার জেডের গয়না দেখেছেন, তাতে বোঝা যায় সে উঁচু বংশের লোক, হয় যাজক নয় অভিজাত কেউ। ওই মৃতদেহ থেকে অনেক কিছুই বুঝবেন বিজ্ঞানীরা। আগে কখনো এত সংরক্ষিত মায়ান রিমেইন পাওয়া যায়নি। আমাদের এখন কি করা উচিত, জানতে চাইল রেইন গোমেজ। হয়তো বলতাম আবারও প্রবেশপথ বুঝিয়ে দিতে, পরে আসবেন আর্কিওলজিস্টরা, বলল সোহানা। কিন্তু ভুললে চলবে না, এটা বিপর্যস্ত এলাকা, সময় লাগবে কর্তৃপক্ষের লোক আসতে। এদিকে সাইট লুকিয়ে রাখার উপায় নেই। নিচে রাস্তার উপর পড়ে আছে খোদাই করা দেয়াল। এই সাইট আজ রাতে পাহারা দিতে হবে, বলল রানা। কালকে গ্রামের মেয়রকে খবর দেব, তাকে এই সাইটের গুরুত্ব বুঝিয়ে দিলে তিনি প্রতিবেশীদের সাহায্য নেবেন। মেক্সিকো বা সেন্ট্রাল আমেরিকার বহু এলাকা অর্থনৈতিকভাবে সুবিধা পেয়েছে আর্কিওলজিক্যাল সাইট থেকে। এই সমাধি দেখতে আসবে অনেকে, তাদের কেউ কেউ চাইবে খোরাখুরি করতে। আমরা যদি এখনই বাইরের দুনিয়াকে জানিয়ে দিই, বিজ্ঞানীরা আসার আগেই নষ্ট হয়ে যাবে সাইট। ছুটে এসে হামলে পড়বে লুটেরা আর হাড়ি শিকারীরা। আপনারা নিশ্চয়ই তা চান না। আপনি মনে হচ্ছে সব বোঝেন, বাঁকা সুরে জানতে চাইল কোসে তালামেন্তেজ। রেগে গেছে। না বোঝার তো কিছু নেই, বলল রানা। এসব ক্ষেত্রে কি হয় দেখেছি। আইডেন্টিফাই করার আগেই লুটপাট হয়ে যাবে মহামূল্যবান আর্টিফ্যাক্ট, নষ্ট করা হবে বা ভেঙে ফেলা হবে দেয়াল, ফেলে দেবে মৃতদেহ। নতুন পরিবেশে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে নতুন সাইট। এসব করা হলে আপনি কি করবেন? এসবই তো আমাদের, আপনাদের নয়। এ দেশের পুরনো আমলে যা কিছু, তার মালিক মেক্সিকোর জনগণ। আইনত এবং নৈতিকভাবেই এসব আমাদের, আপনাদের নয়। আজ যাকে দেখলাম সে আমাদের পূর্বপুরুষ। ঠিকই বলেছেন, তালামেন্তেসকে বলল রানা। আজ যা পাওয়া গেল তার মালিক এদেশের 12 কোটি মানুষ। আমরা শুধু নিশ্চিত করব যেন বিনষ্ট করা না হয় তাদের অধিকার। তার মানে এখানে যা আছে সব বুঝিয়ে দেব মেক্সিকোর কর্তৃপক্ষের কাছে। গাধার মতো কথা বলবেন না কোসে, বলল ডক্টর এডোরা ভেলেস্কেজ। আজ যা পাওয়া গেছে তা মেক্সিকোর ইতিহাসের অংশ, এসব রক্ষা করতে হবে আমাদেরকেই। আপনি তো মেক্সিকান, অথচ কোথাকার না কোথাকার মাসুদ রান্নার পক্ষ হয়ে কথা বলছেন, টিটকিরির সুরে বলল কোসে। দামি অটো চড়ে ঘুরতে পেরে দারুণ মজা লেগেছে, তাই না? ডাক্তাররা এসেছেন আহত ও রোগীদের সাহায্য করতে, কড়া সুরে বলল সোহানা। আর রাস্তা বন্ধ হলে তাদেরকে আসতে হয়েছে সাগর পথে। তাদেরকে অপমান করার আগে নিজের দিকে দেখুন, তারা না এলে কিসের ভলান্টিয়ার হতেন? দাঁতে দাঁত চেপে স্প্যানিশে 2-4 কথা বলল অ্যাডোরা ভেলেস্কেজ। কথা শুনে চমকে গিয়ে লালচে হয়ে গেল উকিলের মুখ। রানা সোহানা পরস্পরের দিকে চাইল। কথা সবই বুঝতে পেরেছে। ভয়ঙ্কর নিচ এক লোভী লোক বলা হয়েছে উকিল তালামেন্তেসকে। ওসব বলেছি বলে আমি দুঃখিত, বলল সে। আমি ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। সবাই যা ঠিক করবে তাই মেনে নেব। এই সাইড পাহারা দিতে কোনো আপত্তি নেই আমার। ধন্যবাদ সিনিয়র তালামেন্তেজ, বলল সোহানা। এখন প্রথম কাজ হওয়া উচিত রাতের মতো ক্যাম্প করা। ওটা করতে হবে এখান থেকে একটু দূরে, নইলে কৌতূহলী হয়ে চলে আসতে পারে যে কেউ। ভালো কোনো জায়গা খুঁজে বের করছি, বলল কোসে। একা রওনা হয়ে গেল মালভূমি দেখতে। 1 মিনিট পর হারিয়ে গেল পাহাড়ের বাঁকে। ওদিকে চেয়ে আছে 2 গোমেজ ভাই, মনে হলো অনুসরণ করবে। কয়েক সেকেন্ড পর রওনা হয়ে যেতে চাইল। ভালো কোনো জায়গা নিজেরাই বের করবে। আপাতত একা থাকুক কোসে, বলল রানা। মাথা ঠান্ডা হলে ফিরবে। ঠিক আছে, বলল রেম গোমেজ। তরুণী 2 ডাক্তারের দিকে চাইল রানা। অ্যাডোরা, গ্যাব্রিয়েলা, বুঝতেই পারছেন ওই ঘরের দরজার সামনে থেকে লাভার স্তর সরিয়ে বড় একটা সমস্যার জন্ম দিয়েছি। আগে ঘরের ওই লাশ ছিল বাতাসহীন পরিবেশে, কিন্তু এখন পাল্টে গেছে তাপমাত্রা ও আর্দ্রতা, ফলে ক্ষতি হতে পারে লাশের। ভালো হতো ফ্রিজারে রাখলে, কিন্তু তা পাবো না, বলল ডক্টর গ্যাব্রিয়েলা। ডক্টর অ্যাডোরা বলল, আপনি ঠিকই বলেছিলেন রানা। পাহাড়ের এত উপরের পরিবেশেই ঠিক ছিল লাশ। 10,000 ফুট উঁচু পাহাড়ের শুকনো ঠান্ডা দিন রাত কাজে এসেছে ওটা ভালো রাখতে। এখানে ওটার কোনো ক্ষতি হওয়ার কথা নয়, সমস্যা হবে যখন নামিয়ে নেওয়া হবে। হয়তো নামাবার সময় ঠান্ডা এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করতে পারবো, বলল রানা। সেটা সম্ভব হলে ক্ষতি হবে না লাশের, বলল গ্যাব্রিয়েলা। কাছে কোথায় পাবো বরফ? আনমনে বলল অ্যাডোরা। উপরে, বলল রানা। পাহাড়ের 12,000 ফুট উপরে বরফের মাঠ আছে, গতকাল দেখেছি। হয়তো ওখানে গিয়ে বরফ নিয়ে আসতে পারবো। ধরুন সঙ্গে নিলেন বডি ব্যাগ, বলল অ্যাডোরা। আমিও তাই ভেবেছি, বলল রানা।
বিপর্যস্ত এলাকায় কখনো কখনো মৃতদেহ বডি ব্যাগে রাখতে হয়, না হলে ওই লাশ থেকে ছড়িয়ে পড়তে পারে সংক্রামক রোগ। ইয়টে করে রওনা হওয়ার আগে বেশ কিছু বডি ব্যাগ এনেছে রানা ও সোহানা। ওগুলো বাতাস নিরোধক। রানা ভাবছে, যদি একটা বডি ব্যাগে প্রাচীন লাশ রাখবার পর ওই বডি ব্যাগ রাখা হয় দ্বিতীয় বডি ব্যাগে, আর বাইরের ব্যাগের ভেতরের অংশে থাকে বরফের কুচি, তাজা থাকবার কথা লাশ। আমিও তোমার সঙ্গে যাব, বলল সোহানা। মাথা নাড়ল রানা। একসঙ্গে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। একা আইসফিল্ডে যাওয়া বোকার কাজ। হয়তো বদলে পাবো অমূল্য স্পেসিমেন। তুমি নিজেও অত্যন্ত অমূল্য স্পেসিমেন, বলল সোহানা। আর তাছাড়া দুজনে গেলে আমরা দ্বিগুণ বরফ আনতে পারবো। কিছুতেই মানবে না, এই তো? কখনো না। হাল ছেড়ে দিল রানা। ঠিক আছে, দুজনেই যাব। রানা রাজি হয়েছে বলে স্বস্তির হাসি হাসল সোহানা। বরফের মাঠে মন্দ কিছু হলে একটা করে বডি ব্যাগ পাবো, আর এত উপরে হালকা অক্সিজেনে অন্যরা হাড়ে হাড়ে বুঝবে আমাদের ওজন নিতে কেমন লাগে। কয়েক মিনিটে ব্যাকপ্যাক প্রায় খালি করে ফেললো ওরা। সঙ্গে থাকলো শুধু বডি ব্যাগ, সোহানার জন্য একটা হ্যাচেট আর রানার জন্য কোদাল। এছাড়া রইল খাবার, পানি, ফ্লিসের জ্যাকেট ও প্যান্ট। সময় নষ্ট না করে রওনা হয়ে গেল ওরা। মধ্য দুপুর, শীত নেই, খাড়াই বেয়ে উঠতে হচ্ছে। পাহাড়ের গায়ে পা রাখবার জায়গা আছে, ক্লাইম্বিং করার নেই, তবে বেশ দ্রুতই উঠছে ওরা। অনেকক্ষণ পর পৌঁছে গেল হাওয়াতাড়িত এক ঢালে। ওখানেই ফুরিয়ে গেল গাছের সারি। ন্যাড়া পাথরের জমি, শো শো বইছে হাওয়া। কপাল ভালো যে কয়েকদিন 10,000 ফুট ওপরে আছি, নইলে একেবারে হাঁপিয়ে উঠতাম, বলল সোহানা। তাই আসলে এখন লাশ ঠিক রাখার বুদ্ধিটা কাজে এলে হয়। সন্ধ্যার আগে ফিরতি পথে যেতে চাই, বলল রানা। এভাবে উঠলে পারবো। আগের চেয়ে দ্রুত উঠতে লাগলো ওরা। একটু পর থেমে গেল কথা। ভয়ানক খাড়া পাহাড়, কষ্ট হচ্ছে উঠতে। একসময় রানা বলল, ঠিক আছে তো? এখন পর্যন্ত, পড়ল সোহানা। শেষ বিকেলে ওরা পৌঁছে গেল তুষার ছাওয়া চূড়ার কাছে। ওখানে থামলো। একটু উপরে বড় একটা জ্বালামুখ, পাশেই রিজ। ওখানে 3টে ছোট জ্বালামুখ। উপরে সাদা তুষারের দিকে আঙুল তাক করলো রানা। ওই যে রিজের উপরের দিকে তুষার জমেছে। কিন্তু ছোট জ্বালামুখের কাছে নেই, বলল সোহানা। ওদিকটা বোধহয় গরম। চলো পাহাড় দেবতার কাছ থেকে বরফ নিয়ে ভেগে যাই। রিজে উঠল ওরা। 3 তপ্ত জ্বালামুখ পাশে রেখে আরও উঠে গেল তুষারাবৃত পাহাড়ের চূড়ায়। ওখানে দেরি না করে তুষার খুঁড়তে লাগলো দুজন। সামান্য গর্ত হওয়ার পর বেরিয়ে এলো জমাট বরফ। কোদাল ও হ্যাচেট কাজে লাগালো ওরা। চাকা বরফখণ্ড ভেঙে তুলছে। বহন করতে পারবে এমন পরিমাণ বরফ পেয়ে যাওয়ার পর থামলো। সব বরফ রাখা হলো 2 বডি ব্যাগে। তারপর বডি ব্যাগ মুড়িয়ে রাখা হলো ফ্লিসের জ্যাকেটে। এবার জ্যাকেট স্থান পেল আরও 2টি ব্যাকপ্যাকে। আবারও ফিরতি পথ ধরলো ওরা। নিচের ট্রেলের দিকে যাওয়ার সময় শুনলো গম্ভীর গুড়গুড় আওয়াজ। অনেকটা নিচে শুরু হয়েছে অ্যাভালাঞ্চ। থরথর করে কাঁপছে জমিন। ওরা বুঝে গেল দাঁড়িয়ে থাকতে পারবে না, বাধ্য হয়ে বসে পড়লো হাঁটু গেড়ে। 1 মিনিট পেরিয়ে গেল, তারপর আরেক মিনিট। থামছে না ভূমিকম্প। ভয় লাগছে সোহানা, নরম স্বরে বলল রানা। লাগছে, নির্দ্বিধায় স্বীকার করলো সোহানা। জানি না এটা আফটার শক, নাই আগ্নেয়গিরি আমাদেরকে পাঠিয়ে দেবে স্ট্র্যাটোস্ফিয়ারে। সেক্ষেত্রে তোমার মাথা ঠিকই আছে, বলল রানা মৃদু হাসছে। মনে হচ্ছে এক দৌড়ে ভেগে যাই। আমাকে ফেলে? হে, তোমার কথা মনেই ছিল না। উদাস হয়ে গেল রানা। পরক্ষণে পরস্পরের দিকে চেয়ে হেসে ফেলল দুজন। কিছুক্ষণ পর গুড়গুড় আওয়াজ থামলো, কিন্তু তার বদলে শুরু হলো হুইসেলের মতো তীক্ষ্ণ আওয়াজ, যেন ছুটে আসছে কিছু। তারপর ভয়ঙ্করভাবে গর্জন ছাড়লো আগ্নেয়গিরি। মনে হলো কানের কাছে চালু হয়েছে এয়ারবাস A380 বিমানের ইঞ্জিন। শব্দের উৎস খুঁজতে চারপাশে চাইলো ওরা। চোখ স্থির হলো গিয়ে তুষার প্রান্তরের আরেক দিকে। পাহাড়ের বুক থেকে আকাশে উঠছে হাই প্রেশার সাদা বাষ্প। ওদিকে দেখা গেল না কিছুই। ভূমিকম্প নেই। আবারও রওনা হলো ওরা। নামছে প্রায় দৌড়ের গতি তুলে। বুঝে গেছে পায়ের নিচে নিরেট আগ্নেয়শিলা। অনেকক্ষণ পর আবারও পৌঁছে গেল ট্রেলে। মেক্সিকোর পশ্চিম দিগন্তে হামাগুড়ি দিচ্ছে বুড়ো রবি। লালচে রশ্মি ফেলছে গুয়াতেমালার পূবের গাঢ় সবুজ অরণ্যে। সময় নষ্ট না করে নামতে লাগলো ওরা। কিছু চিহ্ন দেখে বুঝলো সঠিক পথেই চলছে। ছুটবার গতি কমাতে হলো, নইলে বহু নিচে গিয়ে পড়বে পা ফসকে। ফলাফল নিশ্চিত মৃত্যু। কিছু দূর নামবার পর শব্দের উৎস ও বাষ্পের মেঘ দেখল। পাহাড়ের খোরলের মতো এক জায়গা থেকে সাঁই সাঁই করে আকাশে উঠছে গরম পানি ও বাষ্প। মাটির নিচে ওখানে তৈরি হয়েছে প্রচণ্ড প্রেসার। বাষ্পের ঝড়ের এলাকা থেকে সরে যেতে লাগলো ওরা।
কিন্তু বেশি দূরে যাওয়ারও উপায় নেই, মুশকিল হবে ট্রেইল হারিয়ে গেলে। বাষ্পের উৎস অনেক উপরে ফেলে নেমে আসবার পর স্বস্তি পেল ওরা। 1 ঘন্টা পর একদিকে জমাট জলপ্রপাত দেখলো, কিন্তু ওই পাথুরে জায়গা পেরোনোর সময় শুরু হলো গুম গুম আওয়াজ, সেই সঙ্গে কাঁপতে লাগলো জমি। শক্ত করে কিছু ধরো, সোহানাকে বসিয়ে দিয়ে বলল রানা। নিজেও বসে পড়েছে পাশেই। উঁচু এবড়োখেবড়ো পাথর 2 হাতে ধরল ওরা। রানার কাঁধে মাথা রাখলো সোহানা। বাড়ছে ভূমিকম্পের গতি ও আওয়াজ, থরথর করে কাঁপছে গোটা পাহাড়। ওদিকে বাম দিকে 30 গজ দূর দিয়ে হুড়মুড় করে নেমে গেল মস্ত সব বোল্ডার। সামান্য নাম্বার পর পাহাড় ছাড়ল ওগুলো। ছিটকে রওনা হলো বহু নিচের জমিতে আছাড় খেতে। পতনের আওয়াজটা পরিষ্কার শুনল ওরা। কিছুক্ষণ পর থামল ভূমিকম্প। কোথাও কোনো আওয়াজ নেই। আবারও রওনা হলো দুজন। নামতে হচ্ছে খুব সতর্ক হয়ে। জায়গায় জায়গায় পথের উপর দিয়ে বয়ে গেছে পাথরের স্রোত। ওখানে হারিয়ে গেছে সব চিহ্ন। কখনো কখনো পা ফেলবার আগে পরখ করে দেখতে হচ্ছে জমি। আধার নেমে আসবার পর ফ্ল্যাশ লাইট ব্যবহার করে প্রতিটি পদক্ষেপ নিতে হলো। আরও একবার পাহাড় কাঁপিয়ে দিয়ে গেল ভূমিকম্প। ওরা আছে খোলা জায়গায়, উপর থেকে পাথর পড়লে কিচ্ছু করবার নেই। শেষে রাত 1টার সময় পৌঁছলো ওরা নিচের মালভূমিতে। একটু দূরেই মায়াদের ঘর। দূর থেকে দেখা গেল সেলফোনের সাদাটে আলো। কারো কাছে স্যাটেলাইট ফোন আছে, বলল সোহানা। বোধহয় কোসেতলা মেন্তেজের, বলল রানা। হ্যালো, আমরা পৌঁছে গেছি, গলা উঁচু করল সোহানা। উধাও হলো অদ্ভুত আভা। ওখানে উঠে দাঁড়ালো এক লোক। এদিকে আসুন, কণ্ঠ কোসেতলা মেন্তেজের। ফ্ল্যাশ লাইট জ্বেলেছে। আপনারা বোধহয় খুব ক্লান্ত, আসুন পথ দেখিয়ে নিয়ে যাই আমাদের ক্যাম্পে। আগে প্রাচীন বন্ধুকে বরফে ঢেকে দিতে হবে, বলল রানা। ওই ঘরে আবারও ঢুকলো রানা, সোহানা ও কোসে। নতুন করে বিছিয়ে দিল একটি বডি ব্যাগ। সাবধানে মায়ার মৃতদেহ রাখা হলো ওটার ভেতর। জিপার আটকে দিল। লোকটা এত হালকা কেন, বলল কোসে। মাংস শুকিয়ে গেছে, আর ত্বকের ওজন কমই হয়। এছাড়া রয়েছে শুধু হাড়, বলল রানা। জীবিত মানুষের ওজনের মাত্র 15 ভাগ হাড়, দেহের বেশিরভাগ অংশ পানিতে ভরা। প্রথম ব্যাগ দ্বিতীয় ব্যাগে রাখলো ওরা। লাশের ব্যাগের বাইরে রাখা হলো প্রচুর বরফ। তারপর দ্বিতীয় ব্যাগ ভরা হলো তৃতীয় ব্যাগে। ভালোভাবে আটকে দেয়া হলো জিপার। বাইরে পাওয়ার আওয়াজ শুনল ওরা। জেরি গোমেজ বলে উঠল, এবার পাহারা দেওয়ার পালা আমার। ঘরে ঢুকে বলল সে, মিস্টার রানা, মিস সোহানা, যাক পৌঁছে গেছেন। পাহাড় কাঁপতে শুরু করতেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আমরাও, হাসলো সোহানা। কোসের পিছু নিয়ে মালভূমিতে বেরিয়ে এলো ওরা। পথ দেখালো উকিল। পাহাড়ি এক প্রাচীন ট্রেল ধরেছে। কয়েকশো ফুট যাওয়ার পর আরেকটা সমতল জায়গায় পৌঁছে গেল। এখানে দাঁড় করানো হয়েছে তাঁবু। খাড়া পাহাড়ের গায়ে ফ্ল্যাশ লাইটের বাতি ফেলল রানা। আমাদের উপরে কি? খাড়া পাহাড়, বড় কোনো বোল্ডার নেই। আজ এদিক দিয়ে অ্যাভালাঞ্চ নামেনি। ভালো জায়গা বেছেছেন, বলল সোহানা। মামি রাখার সময় সাহায্য করেছেন, সেজন্য ধন্যবাদ। শুভরাত্রি তালামেন্তেজ, বলল রানা। সোহানা তাঁবুতে ঢুকে পড়ার পর ভিতরে ঢুকলো ও। টেনে দিল ফ্ল্যাপ। বেশিক্ষণ ঘুমোতে পারবে না, একটু পরেই হবে ভোর। সোহানার স্যাটেলাইট ফোনের গুঞ্জনে ঘুম ভাঙল রানার। টের পেল আকাশে উঠেছে ডিমের কুসুমের মতো হলদেটে সূর্য। পাশ ফিরে বার কয়েক চাপড় মেরে ফোনটা পেয়ে গেল। হ্যালো মাসুদ ভাই, বলে উঠল সালমা আলী। আপনারা কোথায়? টাকানা নামের এক জীবন্ত আগ্নেয়গিরির গায়ে 10,000 ফুট উপরে। কাজ শেষ হলে ফিরতি পথ ধরব। কিছু বলবে? খবরটা ভালো না খারাপ তা আপনারা বলতে পারবেন, বলল সালমা। এইমাত্র আপনাদেরকে একটা আর্টিকেল পাঠিয়েছি, ওটা ছাপা হয়েছে মেক্সিকান পাবলিক দৈনিক পত্রিকায়। ঠিক আছে, দেখছি, পরে ফোন দেবো আপনাকে। কল কেটে অনলাইনে গেল রানা। ইমেইলে অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিয়েছে সালমা আলী। আর্টিকেলে ক্লিক করে মায়ান ওই ঘরের রঙিন ছবি দেখল। বাদ পড়েনি লাশ বা হাড়ের ছবিও। সর্বনাশ, বিড়বিড় করলো রানা। ঘুম ভেঙে গেছে সোহানার। উঠে বসলো। কি হয়েছে? মোবাইল ফোনটা ওর দিকে বাড়িয়ে দিল রানা। দৃশ্যটা দেখেই বিস্ফোরিত হলো সোহানার চোখ। কে এই কাজ করলো? আর্টিকেলে চোখ বোলালো রানা। ছবিগুলো দেখলো। দেয়া হয়েছে ওদের পুরো গ্রুপ ছবি, আগের গ্রামে তোলা। ছবিটা সোহানাকে দেখালো ও। মনে আছে কখন তোলা হয়েছিল? হ্যাঁ, সবাই দাঁড়িয়েছিলাম। থেমে গেল সোহানা। মেয়রের ভাইয়ের হাতে সেল ফোন দিয়েছিল কোসে তালামেন্তেজ। ফোন তালামেন্তেজের কাছে ফেরত দেয় ওই লোক। কাজেই বুঝতে পারছো এই ছবি কোথা থেকে এসেছে। সাংবাদিকের কাছে পাঠিয়েছে কোসে, সেই সঙ্গে আর্টিকেল। এসো। ফোন নিয়ে তাঁবু থেকে বেরিয়ে এলো সোহানা। ওর পিছু নিল রানা।
মাত্র তাঁবু থেকে বেরিয়ে এসেছে সবাই। সংক্ষেপে বক্তব্য সারল সোহানা। ডক্টর অ্যাডোরার হাতে স্যাটেলাইট ফোন দিল। প্লিজ, আপনি পড়ে শোনান। এই অদ্ভুত রোমাঞ্চকর আবিষ্কারটি করেছেন মিস্টার মাসুদ রানা এবং তার সঙ্গিনী মিস সোহানা চৌধুরী। ভলান্টিয়ারদেরকে নিয়ে আসেন টাকানা পর্বতের দুর্গম গ্রামে। তখনই চোখ তুলে রানা ও সোহানাকে দেখল তরুণী ডাক্তার। পুরো সম্মান আপনাদেরকেই দেওয়া হয়েছে। প্রত্যেকের নাম, সেই সঙ্গে কিভাবে এখানে এসে এসব পাওয়া গেল, সবই খুলে লিখেছে। সততার জন্য তাকে সম্মান দেব, বলল সোহানা। কিন্তু আমরা না ঠিক করেছিলাম আপাতত বাইরের দুনিয়াকে এসব জানাবো না? এবার হাতে সময় পাবো না, বলল রানা। যা করার তাড়াতাড়ি করতে হবে। সবার উপরে চোখ বুলিয়ে নিল ও। কেউ কি জানেন কোসে তালামেন্তেস কোথায়? গত রাতে আমাদেরকে পৌঁছে দিয়েছিল, বলল সোহানা। হয়তো নিচের তাঁবুতে। বেশি খুঁজতে হলো না, তালামেন্তেজের তাঁবুই নেই। মালভূমি ছেড়ে সরু পথে নামলো রানা। কয়েক মিনিটে পৌঁছে গেল সমাধির সামনে। বসে আছে জেরি গোমেজ। বলল, গুড মর্নিং। এত ব্যস্ত কেন? বুয়েনোস ডায়াস, বলল রানা। ঢুকে পড়ল ফাটলে। ভেতরে বডি ব্যাগের লাশ ঠিক আছে, সরারও বা ছোঁয়া হয়নি হাড়ি বা কাঠের ভেসেল। আবারও বাইরে বেরিয়ে এলো ও। আজ সকালে কোসে তালামেন্তেসকে দেখেছো জেরি? না, মাথা নাড়ল গোমেজ। রাতে আপনাদের সঙ্গে গেছে। আপাতত সমাধি পাহারা দিতে হবে না, তুমি আমার সঙ্গে এসো, বলল রানা। আলাপ আছে সবার সাথে। ঠিক আছে, কিন্তু হয়েছেটা কি? ক্যাম্পে যাওয়ার পথে সংক্ষেপে বলল রানা। নাস্তার জন্য আগুন জ্বেলেছে ক্যাম্পে। সবাই ব্যাকপ্যাক গুছিয়ে নিয়েছে। রানা ও জেরি পৌঁছেছেতেই সোহানা বলল, গত রাতে চলে গেছে কোসে তালামেন্তেজ। তাঁবু বা তার কোনো জিনিস নেই। আমাদের আলাপ সেরে নেওয়া উচিত, বলল গম্ভীর রানা। তাই করছিলাম আমরা, বলল সোহানা। জানি চাইলেও সমাধি লুকোতে পারবো না। খোদাই করা পাথরের দেয়াল থেকে দেয়া যায় মাটি বা ছোট পাথর দিয়ে, কিন্তু সরাতে পারবো না ওটা। এদিকে আসতে শুরু করবে একদল লোক। তার আগেই সমাধি বা ভেতরের সমস্ত কিছুর নিখুঁত ছবি তুলতে হবে, আর সরিয়ে ফেলতে হবে মায়ান মানুষটা বা তার জিনিসপত্র। গ্রামবাসীকে জানাতে হবে এখানে কি পাওয়া গেছে, বলল রানা। কয়েক ঘন্টা পর রেইন গোমেজ ডেকে আনলো দূরের গ্রামের মেয়রকে। তিনি সঙ্গে এনেছেন তার ঘনিষ্ঠ দুই বন্ধুকে। সমাধি দেখানো হলো তাদেরকে। মেক্সিকান পাবলিক দৈনিক পত্রিকার ছবিতে যা আছে সেসব ঠিকঠাক আছে তা নিশ্চিত করলেন তারা। রানা সতর্ক করে দিল, এবার স্রোতের মতো আসবে লোভী লোক। শুধু সরকারি লোক বা ইউনিভার্সিটির রিসার্চার এলে ভয় নেই। অন্যদেরকে সরিয়ে রাখতে হবে এই এলাকা থেকে। সর্বক্ষণ পাহারার ব্যবস্থা করতে হবে। রানা ও সোহানার কথা শেষে মেয়র বললেন, তিনি পরিস্থিতি বুঝতে পেরেছেন, তবে এখানে এসব রাখা মোটেই নিরাপদ নয়। আপনারা যদি এগুলো মেক্সিকান সরকারের প্রত্নতত্ত্ব বিভাগে পৌঁছে দিতেন। এরপর ভলান্টিয়াররা সমাধি ছেড়ে রওনা হলো। মায়ানদের হাড়ি সাবধানে বহন করলো রানা। তাড়াহুড়ো করে তৈরি এক স্ট্রেচারে চাপানো হলো মৃতদেহ। কাঠের ভেসেল, ফল ও শস্য বাতাস নিরোধক প্লাস্টিক ব্যাগে রাখলো দুই ডাক্তার। ওগুলো তাদের জিম্মায় থাকলো। কয়েক ঘন্টা হাঁটতে হলো ওদেরকে। 15 মিনিট পর পর থামলো ওরা। রানা বডি ব্যাগ থেকে পানি ফেলে দিল। নিশ্চিত হলো বডি ব্যাগ ঠিক আছে। গ্রামে চিকিৎসা দেওয়ার পর দুপুরের পর ফিরতে পথ ধরল ওরা। পুরো 2 দিন লাগলো আবারও নিচের শহর ইউনিয়ন হুয়ারেজে পৌঁছতে। আগেই ফোন করে ট্রাকের ব্যবস্থা করেছে সোহানা। স্থির হয়েছে সোজাই ফিরবে ওলা টাপাচুলায়। ট্রাকে করে এবড়োখেবড়ো পথে রওনা হয়ে সর্বক্ষণ কোলে হারিয়ে রাখলো রানা। দুই গোমেজ ভাই দুলতে দিচ্ছে না মৃতদেহটাকে। পাটাতনে লাগলে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে লাশ। ওরা হাঁটুর ওপর ওজন নিয়েছে স্ট্রেচারের। একটু পর বলল রানা, হইচই কমিয়ে আসা ত্বক সরিয়ে রাখতে হবে মায়ান লাশ। কেউ যেন না জানে ওটা কোথায় আছে। ডক্টর অ্যাডোরা, গ্যাব্রিয়েলা, আমি কি আপনাদের কাছ থেকে সহায়তা পেতে পারি? নিশ্চয়ই, বলল দুই তরুণী। সবাই সম্মত হতে ট্রাকের ড্রাইভারকে টাপাচোলার হাসপাতালে যেতে পড়ল রানা। ওরা গন্তব্যে পৌঁছে যাওয়ার পর হাসপাতালে ঢুকলো দুই ডাক্তার। একটু পর চাকাওয়ালা এক স্ট্রেচার নিয়ে এলো। চাপিয়ে দেওয়া হলো স্ট্রেচারের লাশ। ঠিক হয়েছে, ওটা রাখা হবে মর্গের রেফ্রিজারেটরে। কাজটা সেরে বেরিয়ে এসে অ্যাডোরা ও গ্যাব্রিয়েলা জানালো নতুন খবর। ওরা যখন পাহাড়ে ছিল সে সময় বিপুল কাজ হয়েছে শহরে। নতুন করে ঠিক করা হয়েছে ইলেকট্রিক্যাল পাওয়ার, খুলে দেওয়া হয়েছে পশ্চিম ও পূর্বের রাস্তা, কাজ শুরু করছে এয়ারপোর্ট, গতকাল থেকে চালু হয়েছে কমার্শিয়াল ফ্লাইট। অন্য ভলান্টিয়ারদের কাছ থেকে বিদায় নিয়ে ট্যাক্সি ডাকলো রানা। ওদের দুজনের পাশে ট্যাক্সিতে চাপলো দুই তরুণী ডাক্তার। আধা মেরামত করা পথ ধরে এয়ারপোর্টে পৌঁছলো ওরা। রানা ট্যাক্সি ড্রাইভারের পাওনা দেওয়ার সময় অ্যাডোরা ও গ্যাব্রিয়েলা একে একে সোহানাকে আলিঙ্গন করলো। অ্যাডোরা বলল, সত্যি তোমাদের দুজনকে খুব মিস করব আমি। আমারও মন খারাপ, স্বীকার করলো গ্যাব্রিয়েলা। আবার ভালোও লাগছে, হাসপাতালে গিয়ে কাজ করতে পারবো। আমরাও মিস করব তোমাদের, বলল সোহানা।
রানার সঙ্গে কথা হয়েছে, কয়েকদিন পর তোমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ। অবাক হলো গ্যাব্রিয়েলা। কি জন্য? এটাই তো পৃথিবীর একমাত্র বিপর্যয় ছিল না, বলল রানা। খাঁটি অন্তরের একদল লোক আপনাদের সঙ্গে দেখা করবেন, তারা জেনে নেবেন তাদের টাকা কিভাবে দুস্থদের কাছে পৌঁছে দেওয়া যায়। গ্যাব্রিয়েলা লাজুক মেয়ে, তবুও হেসে ফেলল সে। দুহাতে জড়িয়ে ধরল রানাকে, গালে চুমু দিয়ে দেরি করলো না, তাড়াতাড়ি ঢুকে গেল টার্মিনালে। অ্যাডোরা হাসছে, বলল, আমরা খুব খুশি হব সাহায্য করতে পারলে। বান্ধবীর পেছনে রওনা হয়ে গেল ও। এয়ারপোর্টের ক্যাফেতে বসলো রানা ও সোহানা। কফি সামনে রেখে সোহানাকে উদাস দেখে বলল রানা, কি ভাবছ? কই কিছু না। রানা কিছু বলবে এমন সময় বেজে উঠল ওর স্যাটেলাইট ফোন। কল রিসিভ করলো। বলুন। সালমা বলছি, আপনারা কি পৌঁছে গেছেন টাপাচুল্লায়? হ্যাঁ সালমা। এবার কোথায়? আপনারা চাইলে প্রশান্ত মহাসাগরের তীরে ভূমিকম্প হয়নি এমন কোনো রিসোর্টে বুকিং দিতে পারি। বোধহয় মধ্য হয় না, ছুটি চলছে। লাইনে থাকুন। 1 মিনিট পর বলল সালমা। তো চলেছেন এয়ারো মেক্সিকোতে করে হুয়াতুলকো। ওই বিমান রওনা হবে 45 মিনিট পর। বেশি দূরের পথ নয়, কিন্তু কোনো ক্ষতি হয়নি ওদিকে। আপনাদের হোটেলের নাম লাস ব্রিসাস। ব্যালকনি থেকে পরিষ্কার দেখবেন প্রশান্ত মহাসাগর। এয়ারপোর্টে পেয়ে যাবেন ভাড়া করা গাড়ি। অনেক ধন্যবাদ সালমা। হুয়াতুলকো এয়ারপোর্টে গাড়ি বুঝে নিয়ে সোজা লাস ব্রিসাস হোটেলে পৌঁছলো রানা ও সোহানা। রাজকীয় সুইট, পরিচ্ছন্ন, পছন্দ হলো সোহানার। তাজা হু হু হাওয়া আসছে ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে। একটু দূরে রূপালী সৈকত ও নীল সাগর। পোশাক পাল্টে সুইমিং পুলে এলো ওরা। 10 মিনিট সাঁতার কেটে পাশাপাশি বসলো 2 লং ডেক চেয়ারে। সোহানার জন্য এলো বরফ ঠান্ডা কোক, রানার জন্য কার্লসবার্গ বিয়ার। পানীয় শেষে উঠে পড়লো ওরা। হোটেলের দোকান থেকে নতুন পোশাক কিনে ফিরল সুইটে। রাত 7:30টায় ঢুকলো একটু দূরের এক নামকরা রেস্টুরেন্টে। ভিড় নেই ভেতরে, বাজছে নরম মেক্সিকান বাজনা। প্রতিটি টেবিলে মৃদু আলো। সি ফুড নিল সোহানা, পোসল উইথ স্ন্যাপার, কড অ্যান্ড শ্রিম্প। রানা নিজের জন্য আমন্ড রেড সস উইথ ফেজেন্ট। ওয়াইনের বদলে সফট ড্রিঙ্ক নিল সোহানা। রানা আর্জেন্টাইন ম্যালব্যাক, সঙ্গে চিলিয়ান সুভেনিয়ান ব্ল্যাঙ্ক। শেষে দুজনের জন্য ডেজার্ট হিসেবে এলো মেক্সিকান ট্রেস লেচেস কেক ও পোলভোরনে দে কৌলে স্থানীয় এক দারুচিনি বিস্কিট। ডিনার শেষে সৈকতে চলে এলো ওরা। চাঁদের রূপালী আলোয় বালিতে পাশাপাশি বসে সোহানা বলল, আবারও তাঁবুতে ঘুমোতে হবে না, ভাবতে ভালো লাগছে। আমারও। হু হু হাওয়া উড়িয়ে নিচ্ছে সোহানার রেশমি চুল, নাকে মিষ্টি সুবাস আসছে। অনেকক্ষণ গল্প করলো ওরা সাগরের পাড়ে, তারপর উঠল। হাতে হাত রেখে ফিরল হোটেলে। কিন্তু ঘরের দরজার কাছে পৌঁছে থমকে গেল রানা। সতর্ক হয়ে উঠেছে, হাতের ইশারা করলো সোহানাকে। সামান্য খোলা কবাট, ঘরে আলো জ্বলছে না। আধারে চিতার মতো ঘরে ঢুকলো রানা। 1 সেকেন্ড পর সোহানা। ওদের সঙ্গে পিস্তল নেই, কিন্তু যে কোনো বিপদ মোকাবেলা করবে বিনা দ্বিধায়। 30 সেকেন্ড পর বাতির সুইচ টিপল রানা। ওদের জানা হয়ে গেছে ওরা ছাড়া কেউ নেই ঘরে। তছনছ করা হয়েছে ঘর। বিছানার ওপর উপুড় হয়ে পড়ে আছে ওদের ব্যাগ। ভেতরের সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। ক্লোজেট খোলা, নিচে ফেলে গেছে বাড়তি বালিশ ও কম্বল। ভাগ্যিস রুম সেফ ব্যবহার করিনি, বলল সোহানা। এসো দেখি কি নিয়েছে, বলল রানা। কয়েকটা পোশাক সরালো সোহানা। ব্যাগের জিপার কম্পার্টমেন্ট খুলল। কয়েক সেকেন্ড পর চোখ বালালো ঘরে। দামি কিছুই চুরি হয়নি। টাকা, স্যাটেলাইট ফোন বা ডাইভ ওয়াচ আমাদের সঙ্গেই ছিল। আমারও কিছু চুরি হয়নি। পার্কিং অ্যাটেন্ডেন্টের রিসিট সঙ্গে আছে, বলল সোহানা। গাড়ির ট্রাঙ্কে মায়ান পট। এই যে রিসিট। পকেট থেকে কাগজটা বের করলো রানা। চলো দেখে আসি ওটা আছে কিনা। দরজা বন্ধ করে পার্কিং গ্যারেজে এলো ওরা। গাড়ির ট্রাঙ্ক খুলে দেখলো হাড়ি, সোহানার ল্যাপটপ, কম্পিউটার, প্রাচীন শস্য, শুকিয়ে যাওয়া ফলের অংশ, কাঠের ভেসেলের এয়ারটাইট প্যাকেজ, কিছুই সরানো হয়নি। তাহলে কি চেয়েছিল? রানার দিকে চাইলো সোহানা। বোধহয় বোঝেনি গাড়িতে এসব আছে, বলল রানা। সাধারণ চোর নয়, খবরের কাগজের আর্টিকেল দেখে আমাদের চিনতে পেরেছে। ধরে নিয়েছে মায়ান সমাধির দামি কিছু সঙ্গে থাকবে। তার মানে টার্গেটই মায়ান হাড়ি? খুবই মূল্যবান হতে পারে, কিন্তু ওদের জানার কথা নয় ওটা আমাদের কাছে আছে। বোধহয় নতুন হোটেলে ওঠা উচিত, বলল সোহানা, যাতে পিছু নিতে না পারে। চেক আউট করে আসছি, তুমি থাকো। হোটেলের পেছনে সিঁড়ি দিয়ে নামবো। এবার কোন দিকে? জানতে চাইল সোহানা। দেশের আরেক মাথায়। গুড, তুমি যাও, সালমাকে জানিয়ে দিচ্ছি কোথায় যাব। রানার দিকে চাইল সোহানা। কিন্তু যাচ্ছি কোথায়? ক্যানকুন। হোটেলের লবির দিকে চলল রানা। আধ ঘন্টা পর ভাড়া গাড়ি নিয়ে রওনা হয়ে গেল ওরা।
গন্তব্য হুয়াতুলকো থেকে 190 মাইল দূরের ক্যানকুন। শেষ বিকেল বলে হাইওয়েতে কোনো জ্যাম নেই। ঝড়ের গতিতে গাড়ি উড়িয়ে নিয়ে চলেছে রানা। পেছনে চোখ রেখেছে, পিছু নেওয়া হলে অনায়াসেই টের পাবে। 2 ঘন্টা পর ড্রাইভিং সিটে বসলো সোহানা। ঠিক হয়েছে পালা করে গাড়ি চালাবে ওরা। ভোর 4টের সময় টুক্সতিলা গুয়েতেরেজ পৌঁছে গাড়ি রাখলো এক বন্ধ পেট্রোল পাম্পে। ওখানে ঘুমালো সকাল 8টা পর্যন্ত। তারপর ট্যাঙ্ক ভরে গ্যাস নিয়ে হাজির হলো বহু দূরের গালফ কোস্টের সেন্ট্রোতে। সারাদিন ড্রাইভ করে ওরা পৌঁছালো ক্যানকুনে। চেক ইন করলো ক্রাউন প্যারাডাইস ক্লাবে। গোসল সেরে খাবার শেষে ঘুমোলো পরদিন সকাল পর্যন্ত। নাস্তা সেরে পৌঁছে গেল এল সেন্ট্রোতে। ওটাই শহরের মূল কেন্দ্র। ওখানে রয়েছে ট্যুরিস্টদের জন্য সব দোকান। অল্প দামে বিক্রি করা হয় সুভেনিয়ার। কয়েকটা দোকান ঘুরে কেনাকাটা করলো ওরা। সবই মায়ান আর্টিফ্যাক্টের নকল। হাড়ি, গামলা, দেয়াল কার্পেট, নকশা করা কাপড়, মায়ান শিল্পের নানান জিনিস ও আঁকা সিম্বল। বেশিরভাগ জিনিসে দেখা গেল মায়ান রাজা, যাজক ও দেবতাদের ছবি। এসবই রং করা হয়েছে অদক্ষ হাতে, অযত্নের সঙ্গে। দেখলেই বোঝা যায় অল্প দামের জিনিস। একটা হবি শপে ওয়াটার সলিউবল অ্যাক্রিলিক পেইন্ট সেট কিনলো রানা। ওই সেটে রয়েছে রূপালি, সোনালি রং এবং নানা আকারের ব্রাশ। ঘরে ফিরে কাজে নামলো ও। সত্যিকারের মায়ান হাড়ির গায়ে আঁকতে লাগলো পছন্দ মতো ডিজাইন ও ছবি। একটু পর মনে হলো সোহানার কেনা সুভেনিয়ার হাড়ি আর মায়ান সমাধির হাড়ি একেবারে একই জিনিস। মায়ান রাজার অলংকারের জায়গাগুলো সোনালি রঙে ঢাকা পড়লো। বর্ম ও গদা হয়ে গেল রূপালি। রানার আঁকা শেষে আসল হাড়ি ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সোহানা। না, তুমি সত্যিকারের খারাপ শিল্পী। রানা ক্লাবের কনসিয়ার্জকে ইন্টারকমে জানালো ওরা কিছু সুভেনিয়ার পাঠাবে মেইলিং কোম্পানির মাধ্যমে ক্যালিফোর্নিয়ায়। ক্লার্ক জানালো ওদের হয়ে একাজ করবে হোটেল কর্তৃপক্ষ। একটু পর হোটেল কক্ষে এলো সে, সঙ্গে বড় এক বাক্স। ওটার ভেতর ফোম রেখে সাবধানে হাড়ি রাখলো। চারদিকের ফাঁকা জায়গায় ভরলো কার্পেট, দেয়াল কার্পেট এবং পোশাক। বাকি অংশ ভরে দিল স্টেরোফোম পিনাট দিয়ে। যত্ন করে সিল করলো। কাস্টমস ডিক্লারেশন ফর্ম পূরণ করলো রানা। নির্দিষ্ট জায়গায় লিখলো সুভেনিয়ার ফ্রম মেক্সিকো। আরেক ঘরে লিখলো এসব জিনিসের দাম $100 কম। শিপিং এর খরচ দেওয়ার পর কনসিয়ার্জকে ভালো টিপস দিল রানা। লোকটা বিদায় হওয়ার পর সৈকতে গেল ওরা স্নরকেলিং করতে। সে রাতে ঘর থেকে সালমাকে ফোন দিল ওরা। মাসুদ ভাই, এবার কি জলোচ্ছ্বাস? না, সাইক্লোন। হাসলো রানা। অন্য কাজে ফোন করেছি। ইউক্যাটন থেকে একটা বাক্স পাঠিয়ে দিয়েছি রানা এজেন্সির ঠিকানায়। কোনো বড় বাক্স? এলেই সরিয়ে রাখবো? সাবধানে, ওটার ভেতর কিন্তু পটারি আছে, বলল সোহানা। ভেঙে গেলেই সর্বনাশ। যাত্রাপথে না ভেঙে থাকলে নতুন করে ভাঙবে না, হাসলো সালমা আলী। আপনারা কি ক্যালিফোর্নিয়ার দিকে ফিরছেন? বিমানের টিকিট পেলেই, বলল রানা। আমাদের নতুন অফিস বা উপরের অ্যাপার্টমেন্ট এখনো গুছিয়ে নিতে পারিনি। স্যান ডিয়েগোতে কোন হোটেলে উঠতে চান? গতকাল পর্যন্ত জীবন্ত আগ্নেয়গিরির বুকে রাত কাটিয়েছি, বলল সোহানা। আশা করি কয়েক রাত হোটেলে থাকলে মরবো না। আপনারা বললে ভ্যালেন্সিয়া হোটেলে বুকিং দিতে পারি। ওদের চমৎকার সব সুইট আছে, ভিলাও ভাড়া দেয়, লন পেরোলেই সৈকত। শুনে তো দারুণ মনে হচ্ছে, বলল সোহানা। ভিলা হলেই ভালো। আশা করি পেয়ে যাব, বলল সালমা। জানাবো। বিমানে ওঠার আগে আপনার সঙ্গে আলাপ করে নেব, বলল রানা। ফোন রাখবার পর সোহানার কম্পিউটারের মাধ্যমে বিমানের টিকিট কিনল ও। এবার মায়ান আমলের ওপর বিশেষজ্ঞ আর্কিওলজিস্টদের নাম এবং তাদের যোগ্যতা সম্বন্ধে রিসার্চ করলো ওরা। এক পর্যায়ে খুশি হয়ে উঠল দুজন। একজন রয়েছেন স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায়, বাঙালি প্রফেসর, নাম আক্তার রশিদ। তাকেই ইমেল করবে ঠিক করলো ওরা। চিঠিতে লিখল রানা ভলকান টাকানায় অস্বাভাবিক একটি জিনিস পেয়েছে। অ্যাটাচ করলো মেক্সিকান পত্রিকার আর্টিকেলটা। জানতে চাইলো প্রফেসর রশিদ রানা এজেন্সিতে এসে ওদের সঙ্গে দেখা করতে পারবেন কিনা। লেখা শেষে সোহানাকে পড়তে দিল চিঠি। সংক্ষেপে এর বেশি কিছু লেখার নেই, মত দিল সোহানা। এবার সেন্টিপে পাঠিয়ে দাও। নিজেদের সম্পর্কে কিছু লেখা উচিত না, বলল রানা। জানাবো কোন কোন দেশে প্রত্নতাত্ত্বিক কাজে গেছি। কোনো দরকার নেই, অ্যাটাচমেন্ট সঙ্গে দেওয়াই যথেষ্ট। পড়ার সময় সামনে থাকবে তার কম্পিউটার, গুগল ব্যবহার করলেই যা জানা জেনে নিতে পারবেন। 1 ঘন্টাও লাগলো না, রানাদের কাছে পৌঁছে গেল প্রফেসর আক্তারের ইমেল। লিখেছেন খুবই খুশি হবেন ওদের সঙ্গে দেখা হলে, আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নতুন পাওয়া আর্টিফ্যাক্ট দেখার জন্য। কম্পিউটারের স্ক্রিনের দিকে আঙুল তাক করলো সোহানা। দেখলে উনি লিখেছেন নতুন পাওয়া আর্টিফ্যাক্টের কথা। গুগল ঘেটে আমাদের নারী নক্ষত্র বের করেছেন। বিকেলে ক্লাব থেকে চেক আউট করলো ওরা। রানা ডাকলো ট্যাক্সি। রওনা হবে শহরের দক্ষিণের এয়ারপোর্ট লক্ষ্য করে। গাড়ির ট্রাঙ্কে ওদের ব্যাকপ্যাক রাখছে ড্রাইভার। এমন সময় একটু ইতস্তত করলো সোহানা। কি হলো, জানতে চাইল রানা।
আস্তে করে মাথা নাড়ল সুহানা। মেইন এন্ট্রান্সের কাছে এক লোক। আমরা বেরোতে দৌড়ে চলে গেল আরেক দিকে। কোন দিকে? সোজা রাস্তা ধরে ডান দিকে। হয়তো পার্কিং অ্যাটেন্ডেন্ট কারো গাড়ি আনতে গেছে, বলল রানা। হতে পারে, হয়তো বেশি ভাবছি। সে রাতে হোটেলে। চুপ করে গেল সুহানা। ট্যাক্সির পেছন সিটে বসলো ওরা। ইংরেজিতে জিজ্ঞেস করলো ড্রাইভার, কোন এয়ারলাইন? এয়ারো মেক্সিকো, বলল সোহানা। ক্লাবের দীর্ঘ ড্রাইভওয়ে পেরিয়ে ফেডারেল হাইওয়েতে উঠল গাড়ি। 10 মাইল দূরে এয়ারপোর্ট। স্বাভাবিক গতি নিয়ে চলেছে সব গাড়ি। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছবার কথা ওদের। একপাশে নীল মেক্সিকো উপসাগর। কিছুক্ষণ পর সামনে ডান দিকে দেখা দিল এয়ারপোর্ট। ওরা খেয়াল করলো দ্রুত গতিতে পেছনে এসে হাজির হয়েছে একটা কালো গাড়ি। পাশে চলে এলো ওটা, সমানে চলেছে। প্যাসেঞ্জার সিটে এক কঠোর চেহারার লোক, পরনে কালো স্যুট। জানালা দিয়ে হাত বের করে থামাতে ইশারা করলো। বিড়বিড় করলো ট্যাক্সি ড্রাইভার, পুলিশিয়া। গতি কমিয়ে গাড়ি থামালো সে। পেছনে রয়ে গেল কালো গাড়ি। থেমেছে রানাদের গাড়ির রিয়ার বাম্পার থেকে কয়েক ফুট পেছনে। রানা ও সুহানা দেখলো ওই গাড়ি থেকে নামলো 2 লোক। তাদের একজন থামলো ড্রাইভারের জানালায়, হাত বাড়িয়ে দিল। তার হাতে নিজের লাইসেন্স দিল ড্রাইভার। ওটা দেখে নিয়ে ফেরত দিল লোকটা। কঠোর চোখে দেখলো রানা ও সুহানাকে। ওদের ট্যাক্সির পেছনে ডান দিকে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় লোকটা, হাত কোমরের হোলস্টারে। ফিসফিস করে রানাকে বলল সুহানা, একেই ক্লাবের এন্ট্রান্সে দেখেছি। ড্রাইভারের পাশের লোকটা বলল, অ্যাব্রা এল মেলেটেরো। ড্রাইভার বাটন টিপে দিতে খট আওয়াজ তুলে খুলে গেল ব্যাগডালা। পেছনের লোকটা ডালা তুলে বের করলো রানা ও সুহানার ব্যাকপ্যাক। দেরি না করে ঘাঁটতে শুরু করেছে। কি খুঁজছেন? স্প্যানিশে জানতে চাইলো রানা। ড্রাইভারের পাশের লোকটা ওর দিকে চাইলো, চোখে খুন। বলল না কিছু। নেমে পড়তে চাইলো রানা, কিন্তু দরজা সামান্য খুলতেই উড়ুর জোরে আবারও ধপ করে বন্ধ করে দিল লোকটা। অস্ত্র বের করে তাক করেছে রানার বুকে। হেলান দিয়ে সিটে বসলো রানা। 2 হাত রেখেছে উড়ুর ওপর। জানালা থেকে পিছিয়ে গেল লোকটা। খুব সাবধান স্যার, নিচু স্বরে বলল ড্রাইভার। এরা পুলিশ নয়, কিছু করতে চাইলে 3 জনকেই খুন করবে। অপেক্ষায় রইল ওরা। একটু পর রানা সুহানার ব্যাকপ্যাক নিয়ে কালো গাড়িতে রাখলো পেছনের লোকটা। অন্য লোকটাও ওই গাড়িতে গিয়ে উঠলো। ঘুরিয়ে নিয়ে ফিরতে পথ ধরলো গাড়ি। এরা কারা? জানতে চাইলো রানা। জানি না সেনর, বলল ড্রাইভার। সাধারণত এরা ঝামেলা করে না, সবাই জানে এরা ভয়ঙ্কর খারাপ লোক। নার্কোটিক্স চালান দেওয়ার কাজ এরাই করে। কখনো কখনো কারো খোঁজে শহরে আসে, আর তখন খুন হয়ে যায় সেই লোক। যে কারণেই হোক আপনাদের ওপর চোখ পড়েছিল আজ। আপনারাই বরং বলতে পারবেন এর কারণ কি? গম্ভীর মুখে পরস্পরকে দেখলো রানা ও সোহানা। রানা বলল, এয়ারপোর্টে চলুন, বিমানে উঠতে হবে। সুদৃশ্য টার্মিনালের প্রায় বৃত্তাকার ড্রাইভওয়েতে পৌঁছে নেমে পড়লো ওরা। ড্রাইভারকে ভালো টিপস দিল রানা, এটা আপনার পাওনা হয়েছে। টার্মিনালে ঢুকে সোহানা বলল, বুঝতেই তো পারছো কি খুঁজছিল। আস্তে করে মাথা দোলালো রানা। একবার বদমাস কোসে তালামেন্তেসকে পেলে ঘাটটা মোটকে দিতাম। কে বলেছিল ওকে পাবলিসিটি দিতে? নির্দিষ্ট গেটে যাই চলো, তোমার পচা হাড়ের জন্য আবারও কেউ খুন করতে চাইতে পারে। তারা দিল সোহানা। ক্যালিফোর্নিয়ায় ফিরতে লাগবে পুরো 8 ঘন্টা। এর মাঝে বিমান একবার থামলো ফোর্ট ডিয়েগোতে, ডালাসে। রাত নামবার পর স্যান ডিয়েগোর আকাশে পৌঁছে গেল ওরা। অনেক নিচে দেখা গেল শহরের ঝিলমেলে বাতি। রানার কাঁধে মাথা রেখে বলল সোহানা, যাক, পৌঁছে গেছি। এবার কিন্তু অনেক কাজ, বলল রানা। আবারও মায়াদের সেই পচা হাড়ি? চোখ গরম করলো সোহানা। কাজে আসতে পারে, মৃদু হাসলো রানা। ওটা আমার কোনো কাজেই আসবে না, তোমার ভাত রাখতে। মেক্সিকো থেকে ফিরে 2 দিন কাটালো রানা সোহানা ভ্যালেন্সিয়া হোটেলের ভিলায়। তারপর ঝলমলে এক ভোরে পৌঁছলো রানা এজেন্সির ছোট্ট কিন্তু গোছানো অ্যাপার্টমেন্টে। জায়গাটা গোল্ডফিশ পয়েন্টে। নিচে 3তলা অফিস, ওপরে ওদের ফ্ল্যাট। 4তলা বেয়ে নেমে 50 গজ পেরুলি সৈকত। সকালে এসে বিচে হাজির হয়েছে রানা ও সোহানা, সঙ্গে সালমা আলীর জার্মান শেফার্ড, মস্ত এক কালো কুকুর, নাম কাল্লু। কেন যেন রানা ও সোহানাকে অন্তরের বন্ধু বলে মেনে নিয়েছে। সৈকতে কেউ ওদের দিকে চাইলে খুনি চোখে দেখছে তাকে। আমেরিকান মাফিয়ার এক অংশের হামলার পর নতুন করে সাজানো হয়েছে রানা এজেন্সির এই শাখা। মহৎ হৃদয় বাঙালি বিজ্ঞানী কুয়াশার সহায়তা নিয়েছে রানা। আধুনিক নিরাপত্তামূলক সব ব্যবস্থায় রাখা হয়েছে এ বাড়িতে। কয়েক প্লাটুন সৈনিক হামলা করলেও দখল করতে পারবে না। সাইক্লোন হলেও ভাঙবে না বুলেট প্রুফ জানালা। চাইলেই সরসর করে উপর থেকে নামবে স্টিলের প্লেট। মাত্র একটা সুইচ টিপলেই দুর্গ হয়ে উঠবে বাড়ি। চারপাশে পাইন গাছের সারি। কিন্তু নতুন কারো জানবার উপায় নেই। 20 গজ দূরে কম্পাউন্ডের কেউ ঢুকলেই দেখবে ক্যামেরা, সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে ক্যামেরা অপারেটর ওয়াচারকে। সৈকত থেকে ফিরতে আবারও ওদের সঙ্গে দেখা হলো সালমা আলীর। ট্যুর গাইডের মতো করে বাড়ির নানা দিক দেখাতে চাইল সে। নিশ্চয়ই দেখেছেন ডাবল প্যান সেফটি গ্লাস,
স্লেজ হ্যামার দিয়ে বাড়ি দিলেও ভাঙবে না। রানা সবই জানে, কিন্তু সোহানা নয়। চুপচাপ টুরিস্ট হয়ে গেল রানা। প্রথম তলার বুকশেলফের সামনে থামলো সালমা। নির্দিষ্ট বই টান দিল, আর অমনি পাশেই খুলে গেল সরু দরজা। সালমার পিছু নিয়ে প্যাসেজে ঢুকলো ওরা। পেছনে খট আওয়াজ তুলে বুঝে গেল দরজা। কি বুঝলেন সোহানা? বুকশেলফের দরজা খুললেই জ্বলে উঠবে প্যাসেজ বাতি। একটু যেতেই একটা ল্যান্ডিং, তারপর 12 ধাপ সিঁড়ি নেমেছে এক স্টিলের দরজার সামনে। কম্বিনেশন জানা না থাকলে কেউ খুলতে পারবে না তালা। কোড ব্যবহার করে তালা খুলল সালমা। দরজা সরে যেতেই দেখা গেল কংক্রিটের প্রশস্ত এক জায়গা। আমরা আছি সামনের লনের নিচে। ছাতের দিকে আঙুল তাক করলো সালমা। হয়তো খেয়াল করেছেন, দরজা খুলতেই আপনা আপনি বাতাস ও আলো আসছে। পোক্ত কালভার্টের মতো করে তৈরি ওই ছাদ। নিচে এই জায়গা এজেন্টরা ব্যবহার করবে শুটিং গ্যালারি হিসেবে। ফায়ারিং রেঞ্জ? জানতে চাইল সোহানা। জি, মাথা তোলালো সালমা। পেছনে দেয়ালের কাছে মস্ত গান সেফ, কয়েকশো রাইফেল বা কার্বাইন রাখতে পারবেন। পাশেই ওয়ার্ক বেঞ্চ, অস্ত্র পরিষ্কার বা অ্যাডজাস্টমেন্টের জন্য। আপনি খুব ইন্টারেস্ট নিয়ে সব নিখুঁত করতে চেয়েছেন, বলল সোহানা। কিন্তু শুনেছি জীবনে অস্ত্র ব্যবহার করেননি। এজেন্সির অন্য সব এজেন্টের লাগবে, তাই। রেঞ্জের পরে কি? কৌতূহলী হয়ে জানতে চাইল সোহানা। স্টিলের দেয়াল, ওটা 45 ডিগ্রি বাঁকা। গুলি লাগলে বুলেট চলে যাবে সামনের বালির বাঁধে। কুয়াশার পরামর্শ মতো দ্বিতীয় দরজাটা রাখা হয়েছে। প্রথমবারের মতো মুখ খুলল রানা। নিশ্চয়ই, বলল সালমা। স্টিলের দেয়ালের পেছনে। ওই দরজা পেরিয়ে সিঁড়ি বেয়ে নামলেই পাইন গাছগুলোর মাঝে পৌঁছানো যাবে। ওখান থেকে রাস্তা খুব কাছে। চলুন ওপরে যাই, বলল রানা। ফিরতি পথ ধরল সালমা। নতুন জটিল ইলেকট্রনিক্সগুলোও বসিয়ে দিয়েছে পবন হায়দার। ছোকরা সত্যিকারের জিনিয়াস। হামলা হলে কারেন্ট যেতে পারে, তাই একটার বদলে 4টে ইমার্জেন্সি জেনারেটর রেখেছে। নানান কাজ সেসবের। 1 সেকেন্ডের জন্য যাবে না ইলেকট্রিসিটি। মূল কথা, চুরি বা ডাকাতি প্রায় অসম্ভব, দুর্গের মতোই বাড়িতে। সিঁড়ি বেয়ে উঠে খাটো প্যাসেজ পেরিয়ে বুকশেলফের দরজা খুলল ওরা। পেরিয়ে এলো অফিসে। পেছনে আটকে গেল দরজা। থমকে গিয়ে সালমা আলী বলল, আরে অবাক কাণ্ড, ওটা তো আগে দেখিনি। শাখা প্রধানের দৃষ্টি অনুসরণ করে ওদিকে চাইল রানা ও সোহানা। ঘরের আরেক পাশে রাখা হয়েছে কার্ডবোর্ডের বড় এক বাক্স। মেক্সিকো থেকে পাঠানো আমাদের সুভেনিয়রের বাক্স, চিনে ফেলল সোহানা। বাক্সের একটু দূরে ডেস্ক কম্পিউটারে বসে কাজ করছে মহিলা এজেন্ট মীরা হালদার। বলল, একটু আগে এসেছে, সই করে বুঝে নিয়েছি। গুড, বলল রানা। গিয়ে মেঝে থেকে বাক্সটা দুহাতে তুলল ও নামিয়ে রাখলো একটু দূরের ডেস্কে। মনে হয় না কিছু ভেঙেছে। ওটা দেখে ঘাম ছুটে গেছে আমার মাসুদ ভাই, বলল সালমা। মনে মনে এখনো আর্কিওলজিস্ট। ভাবতে পারিনি এত দামি জিনিস এভাবে পাঠাবেন। কোনো উপায় ছিল না, চোরের নজর এড়াতে এটা করতেই হয়েছিল। ডেস্ক ড্রয়ার থেকে বক্স কাটার বের করে রানার হাতে দিল সালমা। দেখাবেন জিনিসটা? যত্নের সঙ্গে বাক্স খুলল রানা, সরিয়ে ফেললো প্যাকিং পিনাট। একে একে বের করতে লাগলো সব। প্রথমে বেরোলো ওয়াল হ্যাঙ্গিং টেপেস্ট্রি ও ম্যাট। মোড়ানো একটা দেয়াল কার্পেট খুলল সালমা, তারপর আরো দুটো। সত্যিকারের আতঙ্কজনক, বলল। আর এই রাজা তো দেখতে প্রায় এলভিস প্রেসলির মতো। একটা ছোট হাড়ি নিল, সরিয়ে ফেললো উপরের কাগজ। খুব কমই পাওয়া যায় এত চকচকে যোদ্ধা। দাম কত এই হাড়ির? $2 বেশি হলে জীবনেও কিনবো না। যে এঁকেছে কোনো জাতের শিল্পীই নয় সে। মৃদু হাসল সোহানা। আপনার হাতের হাড়ের ওই চকচকে রং আর ছবি আপনাদের প্রিয় বসের কীর্তি। তবে ভাববেন না, ওটাই আসল মায়ান হাড়ি। আধ হাত জিভ কাটল সালমা আলী। আস্তে করে ডেস্কে হাড়ি নামিয়ে রেখে মাথা নেড়ে বলল, আমাদের মাসুদ ভাই হরর ছবি আঁকার দক্ষ শিল্পী হতে পারতেন। হ্যাঁ, শিল্পমনা যে কেউ বলবে ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে তার চোখের উপর। সায় দিল মীরা। সোনালি আর রূপালি রং, বাপস। এসব করে ইউরোপিয়ানরা মিশরের আর্টিফ্যাক্ট সরিয়ে আনতো। আত্মরক্ষা করতে চাইল রানা। কেউ জানতো না ওগুলো নকল নয়। আজও এসব চলছে। মোবাইল ফোন বের করলো ও। ডায়াল করলো ডক্টর আক্তার রশিদের নম্বরে। ভদ্রলোক রিসিভ করতেই বলল, ডক্টর রশিদ? ইয়েস মিস্টার রানা, বলুন। জিনিসটা পৌঁছে গেছে, আপনি কি আজই দেখতে চান? কখন এলে সুবিধা হয়, জানতে চাইল প্রফেসর। আমাদের কোনো সমস্যা নেই, বিকেল পর্যন্ত আছি। রানা এজেন্সির ঠিকানা জানিয়ে দিল ও। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, বললেন প্রফেসর। কল কেটে সবার উপর চোখ বুলিয়ে নিল রানা। উনি আসছেন, তার আগে সরিয়ে ফেলতে হবে নকল প্রলেপ, নইলে রং দেখে হার্ট ফেল করবেন ভদ্রলোক। সঠিক সময়ে হাজির হলেন বাঙালি প্রফেসর। 1 মিনিটও দেরি হয়নি আসতে। মাঝবয়সী মানুষ, স্মার্ট। পরনে জিন্স ও স্পোর্টস কোট, তার নিচে কালো পোলো শার্ট। তবে ব্যাক ব্রাশ করা এলোমেলো চুল ও আয়ত চোখের গভীর দৃষ্টি দেখে আন্দাজ করা যায় অত্যন্ত জ্ঞানী মানুষ।
অফিসে ঢুকেই তার চোখ পড়েছে ডেস্কের উপর রাখা মায়ান হাড়ির উপর। ওটার উপর থেকে চোখ সরাতে পারলেন না, থমকে দাঁড়িয়ে গেছেন। রানা এগিয়ে যেতে হাত মেলালেন, পরিষ্কার বাংলায় বললেন, আপনি নিশ্চয়ই মিস্টার রানা? আমি আক্তার রশিদ। রানার পাশে এসে থামল সোহানা। আমি সোহানা চৌধুরী। আসুন, ওটা কাছে থেকে দেখবেন। কাঠের মেঝেতে জুতোর সোলের মৃদু কিচকিচ আওয়াজ তুলে রানা সোহানার পিছু নিলেন ভদ্রলোক। তবে হাড়ির 6 ফুট দূরে থমকে দাঁড়িয়ে গেলেন। মনোযোগ দিয়ে দেখছেন জিনিসটা। কয়েক সেকেন্ড পর আবারও এগোলেন, ভুরুকুচকে খুব কাছে থেকে চাইলেন। পুরো এক চক্কর কাটলেন ডেস্ক, প্রতিটি অ্যাঙ্গেল থেকে পরখ করছেন ওটাকে। আপনাদের বিষয়ে লেখা আর্টিকেল পড়েছি, জিনিসগুলোর ছবিও দেখেছি, বললেন প্রফেসর, কিন্তু নিজ চোখে এই জিনিস দেখার সৌভাগ্য আগে কখনো হয়নি। আজ সার্থক হলো আমার জীবনটা। কাছ থেকে এসব দেখা মানে নতুন অভিজ্ঞতা অর্জন করা। এসব হাড়ি বা পেন্টিং থেকে বোঝা যায় কেমন ছিলেন সেই শিল্পী। যেমন পেটমোটা কুকুরের মতো আকৃতির পানির জগ জানিয়ে দেয় কেমন ছিলেন সেই মায়ান কারিগর বা কী রকম ছিল তার চারপাশের পরিবেশ। যেন 1000 বছর আগের কেউ চেয়ে আছে আপনার দিকে, সায় দেয়া সুরে বলল সোহানা। মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে ডেস্কের সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে হাড়ি লক্ষ্য করলেন প্রফেসর। চাপা স্বরে বললেন, তবে আজকের এই জিনিসটা একেবারেই অন্যরকম। এটা সেরা জিনিস, ক্লাসিক পিরিয়ডের, কোপ্যানের রাজাদের সময়ের। মুখ তুলে রানা ও সোহানার দিকে চাইলেন। আপনারা নিশ্চয়ই জানেন এমন কিছু পাওয়া গেলে দেরি না করে মেক্সিকোর সরকারকে জানাতে হবে। আমরা জানি, বলল রানা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ঝামেলার ভেতর ছিলাম। উপায় ছিল না কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার। যে কোনো সময় চুরি হতে পারতো জিনিসটা, তাই সঙ্গে নিয়ে এসেছি। ভুলেও ভাববেন না ওটা আমরা নিজেদের কাছে রেখে দিতে চাই। ঠিক সময়ে পৌঁছে দেব কর্তৃপক্ষের কাছে, কিন্তু তার আগে আপনার কাছ থেকে এ বিষয়ে নতুন কিছু জানতে চাই। আইন জানেন শুনে ভালো লাগলো, বললেন ডক্টর। আপনি কি নিশ্চিত এটা কোপ্যান থেকে এসেছে? জানতে চাইল সোহানা। আমরা পেয়েছি টাপাচোলার উত্তর দিকে টিকানা পাহাড়ে। কোপ্যান তো 400 মাইল দূরে। কাল ছাকালেন প্রফেসর। স্থানীয়রা কখনো কখনো ব্যবসার কাজে 1000 মাইলও পেরিয়ে যেত হেঁটে। এই পথ কত বছর আগের? আস্তে করে মাথা কাত করলেন ডক্টর রশিদ। সঠিকভাবে বলতে হলে দাঁড়ান। ইয়াক্সপ্রেসিস চ্যান ইউপার্ট ছিলেন কোপ্যানের রাজা। সময়কাল 1600 শতাব্দী। এই যে এখানে লিখেছে। হাড়ির পাশে লম্বা কয়েকটা কলম দেখালেন। ওপরের অংশ দেখতে সিল গাছের গলা ও মাথার মতো। আপনি কি ওই ভাষা পড়তে পারেন ডক্টর? জানতে চাইল রানা। হ্যাঁ, এসব কলমে 1 থেকে শুরু করে 5টা গ্লিফ আছে। প্রতিটি গ্লিফ একটা পদ বা শব্দ হতে পারে। ওসবের মাধ্যমে বোঝানো হতে পারে গোটা বাক্য বা প্যারাগ্রাফও। ওপরের বাম থেকে ডান দিকে পড়তে হবে, তবে তা প্রথম দুটো কলাম। তারপর 1 লাইন নেমে পড়তে হবে বাম থেকে ডানে, ইত্যাদি। এখন পর্যন্ত মায়ান ভাষায় 861টা গ্লিফ পাওয়া গেছে। জানি 20টার বেশি মায়ান ভাষা আছে, বলল সোহানা। প্রতিটা ভাষায় এই হাড়ির লেখা পড়া যাবে না, মাথা নাড়লেন প্রফেসর। আমরা শুধু বুঝবো চোলান, সেলতালান আর ইউক্যাটেক। হাড়ির দিকে চাইল রানা। এটা তাহলে এসেছে কোপ্যান থেকে, তার মানে হন্ডুরাস পার করে গুয়েতেমালার পর এসেছে মেক্সিকোর সীমান্তে। এবং কখন এসেছে? প্রশ্ন সোহানার। আমিও তাই জানতে চাই, বললেন ডক্টর। আমরা মানুষটার দেহের অর্গানিক মেটেরিয়াল পরীক্ষা করতে পারি কার্বন ডেট ব্যবহার করে। তাহলেই জানবো কবেকার মানুষ তিনি। আমরা ডক্টর গ্যাব্রিয়েলা বা অ্যাডোরার সঙ্গে আলাপ করতে পারি, বলল সোহানা। ওরা হয়তো ওই দেহ টেস্ট করাতে পারবে। লাশ আছে টাপাচুলার হাসপাতালের মর্গে। ভূমিকম্পের পর নিঃস্বার্থভাবে কাজ করেছে এই দুজন ওই এলাকায়, কাজেই মেডিকেল কমিউনিটি ওদের সাহায্য করবে। তারা আর্কিওলজিস্ট? চট করে প্রশ্ন করলেন ডক্টর রশিদ। না, তারা ডাক্তার, বলল রানা। আপনাদের আপত্তি না থাকলে আমার কয়েকজন মেক্সিকান কলিগের সঙ্গে কথা বলতে পারি, বললেন প্রফেসর। ওই দেহ পেলে আগ্রহ নিয়ে কাজ করবেন তারা। প্রত্যেকেই প্রথম সারির বিজ্ঞানী, অত্যন্ত সম্মানী মানুষ। আমাদের কোনো আপত্তি নেই, বলল সোহানা। রানা মাথা ঝাঁকালো। প্রফেসরকে ওজন করা হয়ে গেছে। তাহলে আজ বিকেলে ওদের সঙ্গে কথা বলি। সবাই হৈ হৈ করে উঠবে, ব্যস্ত হয়ে ছুটে যাবে ওই লাশ দেখতে। আর কোথায় রেখেছেন তা গোপন করে খুবই ভালো কাজ করেছেন। কিন্তু নিশ্চয় জানেন কান পেতে আছে অনেকে, অপেক্ষা করছে। কেউ কেউ স্কলার বা বিজ্ঞানী, অন্যরা হাড়ি শিকারী বা লুটেরা। জানাজানি যা হয়েছে তা পাহাড়ে আমাদের সঙ্গের এক উকিল ভলান্টিয়ারের কারণে, বলল রানা। তার ধারণা আমরা অযথা গুপচুপ করছি। আবিষ্কারের কথাটা জানানো উচিত সবাইকে। আমরা চেয়েছিলাম আগে ওই সাইড বিজ্ঞানীরা দেখুক, কিন্তু তা সম্ভব হয়নি। চেষ্টা করেছেন, এও কম কথা নয়, বললেন ডক্টর রশিদ। আপনাদের সঙ্গে এমন কিছু আছে যা কার্বন ডেট করা যায়? নেই তা নয়, বলল সোহানা। মায়ানই মানুষ তৈরি করেছিলেন কাঠের ভেসেল। এছাড়া ওখানে ছিল শস্য ও ফলের শুকনো অংশ। গুড, উচ্ছ্বসিত হয়ে উঠলেন প্রফেসর।
জীবিত যে কোনো কিছু মারা যাওয়ার পর থেকে হারাতে শুরু করে কার্বন-14। ওগুলো নিয়ে আসছি, বলল সোহানা। চলে গেল পাশের ঘরে। একটু পর ফিরে এলো প্লাস্টিকের ব্যাগ নিয়ে, ভেতরে কাঠের ভেসেল, শস্য, ফলের ছোবা। হাড়ির উপর আবারও মনোযোগ দিলেন প্রফেসর। এটা ঢাকনি আছে, মনে হচ্ছে কোনো আঠা দিয়ে বন্ধ। মৌমাছির মোম হতে পারে। খুলে দেখেছেন? না, খুলিনি, বলল রানা। জানি সমাধি খোলার সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করবে সব। চাইনি হাড়ির ক্ষতি হোক, ওটা নিয়ে নানা দিকে যেতে হয়েছে। অবশ্য বুঝতে পেরেছি ভেতরে তরল কিছু নেই, কোনো ধাতু বা পাথর হতে পারে। নড়ে। আমি কি খুলে দেখব? জানতে চাইলেন প্রফেসর। ক্ষতি কি, আপনি যখন এক্সপার্ট, বলল সোহানা। আসুন। হাড়িটা সাবধানে তুলে নিল ও রওনা হয়ে গেল পাশের রুমের উদ্দেশ্যে। এখানে একটা ক্লাইমেট কন্ট্রোলড কামরা আছে। চমৎকার। পিছু নিলেন প্রফেসর, সঙ্গে রানা। ওদিকের ঘরে একটা আলমারি, মাঝারি টেবিল, লাল রঙের টুল চেস্ট, এছাড়া কয়েকটা চেয়ার। টেবিলের উপর হাড়ি রাখলো সোহানা। টুল চেস্ট থেকে সূক্ষ্ম কয়েকটা যন্ত্র বের করলো রানা। সেগুলোর ভেতর রয়েছে ব্রাশ, টুইজার, এক্স-অ্যাক্টো নাইফ, ডেন্টাল পিক, ম্যাগনিফায়ার, অল, শক্তিশালী ফ্ল্যাশলাইট ও স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস। গ্লাভস পরে নিলেন প্রফেসর রশিদ। পছন্দ মতো পিক ও টুইজার বেছে নিয়ে হাড়ির ঢাকনি পরখ করলেন। সামান্য পরিমাণ আঠা তুললেন পিক দিয়ে। স্ট্যান্ডে রাখা ম্যাগনিফায়ারের নিচে রেখে দেখলেন আঠা কোনো গাছের কষ দিয়ে তৈরি। টেবিল থেকে এক্স-অ্যাক্টো নাইফ নিলেন। খুব সাবধানে ঢাকনির আঠা সরিয়ে নিতে শুরু করেছেন। বোঝা গেল পাকা হাত। ওথার ভেতরে খাবার নেই, বলল সোহানা। কি যে আছে এখনই দেখতে পাবো, বললেন প্রফেসর। আজ করার সাহস নেই আমার। আর্কিওলজি মানেই বুক ভরা আশা। শেষে হয়তো দেখা গেল হাড়ের ভেতর রয়েছে একডালা কাদা। সতর্ক হাতে ঢাকনি ধরলেন তিনি। তারপর ছুরি দিয়ে সামান্য চার দিলেন। ইন্টারেস্টিং। সামান্য নড়ছে ঢাকনি, কিন্তু উঠে আসছে না। বোধহয় আগুনে গরম করেছে হাড়ি, তারপর আটকে দিয়েছে ঢাকনি। হাড়ি ঠান্ডা হওয়ার পর ভেতরে তৈরি হয়েছে ভ্যাকিউম। বুদ্ধি ছিল মানুষটার, বলল সোহানা। এখন কথা হচ্ছে ঢাকনি না ভেঙে খুলবো কিভাবে? হাড়ি আবারও সামান্য গরম করতে পারি, বলল রানা। ভেতরের বাতাস গরম হয়ে উঠলে খুলে যাওয়া উচিত ওটার। অথবা এটা নিয়ে যেতে হবে আকাশের অনেক ওপরে, যেখানে এয়ার প্রেশার কম। ভেতরের জিনিস নষ্ট না করে গরম করব কিভাবে? আনমনে বলল সোহানা। সমান তাপ দিলে হাড়ি ভাঙবে না, বলল রানা। অল্প তাপে ওটা রাখতে পারি মাইক্রো ওভেনে। আছে ওভেন? চলুন চেষ্টা করি, বললেন ডক্টর রশিদ। ওরা হাড়ি নিয়ে পাশের আরেকটা ঘরে এলো। এই ঘর ছোট কিচেন। মাইক্রো ওভেনে হাড়ি রাখলো রানা। তাপমাত্রা রাখলো মাত্র 250°। 10 মিনিট পর তোয়ালে দিয়ে হাড়ি সরিয়ে আনলো রানা। টেবিলের ওপর ওটা রাখতে ঢাকনি খুলতে চাইলেন ডক্টর। এবার অনায়াসেই নড়ল ঢাকনি। হাড়ি নিয়ে আবারও রিসার্চ রুমে ফিরল ওরা। টেবিলে নামিয়ে রাখবার পর বলল সোহানা, এবার দেখা যাক কি আছে। প্রাচীন খাবারের অবশিষ্ট দেখলে হতাশ হবেন না, হাসলেন রশিদ। যাই থাকুক, ওটা থেকে নতুন কিছু জানা যাবে। বড় করে দম নিলেন তিনি। হাতে এখনো সার্জিক্যাল গ্লাভস। আস্তে করে টান দিলেন ঢাকনির একদিক, সরে গেল ঢাকনি। ভেতরে মনে হচ্ছে শুকনো আগাছা। প্যাকিং ম্যাটেরিয়াল। ফ্ল্যাশলাইট জ্বেলে ভেতরে আলো ফেললেন তিনি। পরক্ষণে চমকে গেলেন। আরে এ কি সম্ভব? জিনিসটা কি জানতে চাইল সোহানা। মনে হচ্ছে একটা বই, মায়ান বই। বের করতে পারবেন? হাড়ের ভেতরে নিষ্কম্প 2 হাত ভরলেন প্রফেসর। তারপর খুবই ধীরে বের করলেন বাদামি চারকোনা জিনিসটা। আস্তে করে রাখলেন টেবিলে। গ্লাভস পরা তর্জনী ব্যবহার করে ওপরে তুললেন বইয়ের কয়েকটা পাতা। চাপা সরে বললেন, আস্ত! এ যে অবিশ্বাস্য। সোজা হয়ে দাঁড়ালেন। হারিয়ে গেছেন ভাবনার জগতে। অতি ধীরে পাতা নামিয়ে আঙুল সরিয়ে নিলেন। মনে হলো প্রথমবারের মতো খেয়াল করলেন ঘরে আছে রানা ও সোহানা। জল জল করছে ভদ্রলোকের চোখ। এটা মায়ান বই, আমরা বলি কোডেক্স। মনে হচ্ছে কোনো ক্ষতি হয়নি। ঠিকভাবে পরীক্ষা করতে সময় লাগবে। জানি না কতটা ভঙ্গুর হতে পারে, কয়েকবার পাতা ছুলে গুঁড়ো হয়ে যাবে জিনিসটা। এসব তো পাওয়াই যায় না শুনেছি, বলল সোহানা। পশ্চিম হেমিস্ফিয়ারের সবচেয়ে দুর্লভ দামি জিনিস, বললেন প্রফেসর রশিদ। আমেরিকায় একমাত্র মায়ারা লিখিত ভাষা তৈরি করেছিল। তাদের নিজস্ব সাহিত্য ছিল। একসময় হাজার হাজার কোডেক্স ছিল, কিন্তু আজ রয়েছে মাত্র 4টি। সব আছে ইউরোপিয়ান মিউজিয়ামে। ডেসড্রেন কোডেক্স, মাদ্রিদ কোডেক্স, প্যারিস কোডেক্স। এছাড়া আছে গ্রোলিয়ার কোডেক্স, কিন্তু ওটা অন্যগুলোর তুলনায় এতই নিম্নমানের যে সত্যিকারের কোডেক্স বলা যায় না। অনেক গবেষক মনে করেন ওটা আসলে নকল। অন্য 3টে বইয়ে আছে মায়াদের নানান জ্ঞানের কথা।
জ্যোতির্বিদ্যা, অঙ্কবিদ্যা, সৃষ্টিতত্ত্ব, ক্যালেন্ডার, আর এখন যে বই দেখছি এটা বোধহয় হতে যাচ্ছে পঞ্চম মায়ান কোডেক্স। আপনি বললেন একসময় হাজার হাজার ছিল, বলল সোহানা। লাখ লাখ ছিল বললেও ভুল হবে না, বললেন প্রফেসর, কিন্তু দুটো কারণে এখন আর পাওয়া যায় না। এসব পাতা তৈরি হয়েছে বুনো ডুমুর গাছ বা ফিকাস গ্ল্যাভেট্রার বাকল দিয়ে। ভাঁজ করে রূপ দেওয়া হতো বইয়ের পৃষ্ঠায়। সাদা রংটা স্টাক্কো, তার উপর লেখা হতো প্যাপিরাসের চেয়ে ভালো, প্রায় কাগজের মতোই। কেন এখন পাওয়া যায় না, জিজ্ঞেস করলো সোহানা। প্রথমত পরিবেশের কারণে। মায়াদের অঞ্চলে প্রচুর জঙ্গল, বুঝতেই পারছেন, আর্দ্রতা ওখানে বেশি। এসব বই ভিজে গেলে পচে যেত। কোপপ্যান, বেলিজের আলটুন হা বা ওয়াকসাকটন গুইটানের সমাধিতে এসব বই পাওয়া গেছে, কিন্তু পচে গেছে সব ফিগ বাকল। শেষে ছিল রংচঙে স্টাক্কোর টুকরো। ওগুলো এতই ছোট টুকরো, কেউ নতুন করে একটা পাতাও তৈরি করতে পারেনি। এবং সবচেয়ে বড় সমস্যা হাজির হয়েছিল জাহাজে চেপে। স্প্যানিশদের আগ্রাসন, বলল রানা। তাদের বেশিরভাগই ছিল যাজক, স্থানীয়দের ধর্ম সংক্রান্ত যা পেত সব ধ্বংস করত। তাদের মনে হতো মায়াদের দেবতা আস্ত সব ইবলিশ। কাজেই যেখানে এসব বই পেয়েছে সবই নষ্ট করেছে আগুনে পুড়িয়ে। লুকোনো সব জায়গা থেকে খুঁজে খুঁজে বের করেছে যাতে একটাও না থাকে। 1500 সাল থেকে 1609 সাল পর্যন্ত একের পর এক হামলা করে পুরো মায়ান রাজ্য দখল করেছে। শেষ শহরগুলো রক্ষা পায়নি। কাজেই টিকে আছে মাত্র 4টে কোডেক্স। এখন আছে 5টি, বলল সোহানা। বিস্ময়কর আবিষ্কার, সন্দেহ নেই, বললেন ডক্টর রশিদ। এ জিনিস কোথায় রাখবেন ভাবছেন? অত্যন্ত নিরাপদ কোথাও রাখতে হবে। আমাদের সেফে, বলল রানা। চট করে ডাকাতি হবে না। গুড, আজই শুরু করব কাজ। বের করব অন্য জিনিসগুলোর কার্বন ডেটিং। আপনাদের আপত্তি না থাকলে আগামীকাল পরীক্ষা করব কোডেক্স। কোনো আপত্তি নেই, বলল রানা। কাজটা শেষ করা জরুরি বোধ করছি। আমরাও আপনার মতোই কৌতূহলী, বলল সোহানা। সার্জিক্যাল গ্লাভস পরে নিল সোহানা। কাচের দেরাজ খুলে বের করলো কোডেক্স, সাবধানে নামিয়ে রাখলো টেবিলে। কয়েক মুহূর্ত বইয়ের প্রচ্ছদের দিকে চেয়ে রইলেন ডক্টর রশিদ, তারপর বললেন, শুরু করার আগে বলে নেই, কাঠের ভেসেলে শস্য ও ফলের ছোবার কার্বন ডেটিংয়ের কাজ শেষ। ওই পাত্রের কাঠও পরীক্ষা করা হয়েছে। কার্বন 1400 রয়েছে 94.21%, অর্থাৎ সময়টা 1537 সাল। কাঠ বা শস্য একই সময়ে মারা গেছে। ক্লাসিক মায়ান সময়ের তুলনায় ওটা অনেক পরে নয়, জানতে চাইল সোহানা। মায়ান সভ্যতার শেষ দিকের সময়। ওদের বেশিরভাগ শহর পরিত্যক্ত হয়েছিল 1000 সালের দিকে, কিন্তু রয়ে গিয়েছিল বেশ কিছু শহর। এরপর এলো স্প্যানিশরা, বড় ধরনের হামলা করলো 1524 সালে। তখনই স্থানীয় বন্ধু টিলাক্সকালা ও চলুলার মস্ত এক সেনাবাহিনী নিয়ে মায়াদের উপর ঝাঁপিয়ে পড়লেন পেদ্রো দে আলভারাডো। এরপরেও বহুদিন টিকেছিল মায়াদের অনেক জনপদ। সেসব ছোট রাজাদের হারাতে যুগের পর যুগ লেগেছে। স্প্যানিশরা হাজির হওয়ার 150 বছর পরে 1697 সালে বিধ্বস্ত হয় শেষ মায়া শহর।